বিল আমার নানির কাছ থেকে নিয়ে নেবেন। জাস্ট নাও। আমার বাড়ি থেকে কল এসেছে। আমার দাদা বর্তমানে সরকারে, তাই আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। শেষ মুহূর্তে আমি ওনার পাশে থাকতে চাই। আর তো পাশে পাবো না, তাই চলে যাচ্ছি। বিলটা কষ্ট করে ওনার কাছ থেকে নিয়ে নেবেন। মন্টুকে উল্টো ধরে কাঁঠাল গাছের সাথে বেঁধে রাখা, তাকে বাধা লোকগুলো নিচে দাঁড়ানো, সকলেই বিরক্তির সাথে উপরে তাকিয়ে আছে। কোমরে এক হাত রেখে অন্য হাতে টর্চ লাইটের আলো সরাসরি মন্টুর চোখের দিকে তাক করে রেখেছে। নুসরাত চূড়ান্ত রেগে গিয়ে নিচ থেকে চিৎকার করে বলে উঠল, ওই চুতিয়া, তোর এত উত্তেজনা আসে কোথা থেকে রে যে দ্বিতীয় বিয়ে করিস? ইশরাত মেন পয়েন্টের দিকে ইশারা করে বলে উঠল। ওখান থেকে আসে। ইরহাম নিজের মুখের মুখোশ টেনে টুনে ঠিক করে বলল, শালা মাদারফাকার, সব কচি কচি মেয়ে বিয়ে করে নিচ্ছে, আমি বিয়ে করব কি? আজ পর্যন্ত একটা মেয়ে পড়াতে পারলাম না, আর শালা বাস্টার্ড মাত্র 17 বছর বয়সী মেয়ে বিয়ে করে নিল। ভাগ্য ভাগ্য ভাগ্য। মানুষের ভাগ্য দেখলে মনে হয় ওদেরটা দিন দিন লুঙ্গির মতো খুলছে, আর আমারটা দেখলে মনে হয় প্যান্টের চেইনের মতো আটকে গেছে। ইরহাম কথাগুলো শেষ করে জিভ কাটল। নুসরাতের সাথে তাল মিলিয়ে গিয়ে বেমালুম ভুলে বসেছে এখানে ইশরাত আর মমও আছে। আহান গালিটালি দিল না। সে ভদ্র ছেলের মতো নিজ জায়গায় দড়ি হাতে দাঁড়িয়ে রইল। দড়ি হাত থেকে ছুটলেই মন্টু ওখান থেকে ধপাস করে পড়বে, এটা সে হলফ করে বলতে পারে। তাই ভদ্র বাচ্চার মতো মুখ এঁটে দেখতে লাগলো সকলের কাণ্ড। ইশরাত মোটা গলায় কথা বলার চেষ্টা করলো, হলোই না। তাই মুখে কাপড়ের টুকরো ঢুকিয়ে খ্যাক খ্যাক করে বলে উঠলেন, শালার পশ্চাৎ দেশে কয়েকটা দিলে দ্বিতীয় বিয়ের শখ মিটবে। নাম্বার 5, দই সামান্য লুজ কর। ধীরে দড়ি ছেড়ে দিল। নুসরাত অস্বাভাবিক রাগী কণ্ঠে বলে উঠল, গোলামের ছাওয়ের কি পশ্চাৎ দেশে মারবো? সোজা মেইন পয়েন্টে মেরে ওটাই অকেজো করে দিই। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশুরি। সকলেই তাল মেলালো। নুসরাত নিজের পকেট থেকে ছুরি বের করে উল্টো করে ঝুলিয়ে রাখা মন্টুকে দেখালো। অতঃপর ইশরাত বলল, নাম্বার 5, ওই লুচ্চা বেটাকে আরো নিচে নামাও। নাম্বার 2, তুমি ওকে ধরে রাখবে টাইটলি। আর আমি নাম্বার 3, ওর মেন পয়েন্টে কাজ তামাম করব। আহান দড়ি ফরফর করে ছেড়ে দিল হাতের মুঠোর থেকে। মন্টু মিয়া জানের ভয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠলেন। চোখ বন্ধ করে নিজের শেষ মুহূর্তের অপেক্ষা করলেন, কখন সেই মুহূর্ত আসবে। মন্টু মিয়ার ইচ্ছে অনুযায়ী কিছুই হলো না। তার পূর্বে মম দড়ি টেনে ধরল। মমর মতো রুষ্টপুষ্ট একজন মানুষ দড়ি টানতে গিয়ে এক প্রকার ঝুলে পড়ল। আহান এসে সাহায্য করতে চোখ ঘোরালো। মম নুসরাতের দিকে কিরমিরিয়ে বলে উঠল, কি তা যে কইতাম, এই মাইলের নেওরার যে ওজন আর হেডাটার সাথে আমার বিয়ে দিতে চাইছিল ওই ময়াকারে মা গয় দিগিকারে কি বুঝে নে শালি বেয়াদব। নুসরাত এমনিতে হাসতে হাসতে কাদামাটিতে এক প্রকার শুয়ে পড়ল। কোনো ঘৃণা ছাড়া সাদা ফর্মাল প্যান্ট গড়াগড়ি খেলো কাদায়। কণ্ঠে কোনো দ্বিধা না রেখে বলে ওঠে, নাম্বার 4, ধর তোর সাথে এর বিয়ে হয়ে গেছে। বিয়ের দিন যদি তোর সাথে ইটিস পিটিস করতো, তাহলে এর পরের দিন তোর লাশ আমরা খুঁজে পেতাম। ভালো হয়েছে তোরে ওই বেয়াদবটা বিয়ে দেয়নি ওর সাথে। নুসরাত গালি দিতে দিতে আকস্মিক থেমে গেল। দুহাত গালে রেখে তওবা কাটলো। বিড়বিড় করে বলল, আল্লাহ মাফ করো মাফ করো। এটা গালি দিতে গিয়ে আমার নিজের মুখ খারাপ করে ফেলছি আমি। হায় আল্লাহ, কতদিন না জানি নাপাক থাকে আমার এই পবিত্র মুখখানা। মন্টু মিয়ার মৃত্যুর ভয়ে মন শঙ্কিত হলো। আরেকটা বিয়ে করার শখ ছিল মনে মনে। এবারের মতো চেঁচিয়ে ফিরলে সেই শখ আজীবনেও পূরণ করবেন না। আজকের মতো আগ্রহ যেন তাকে রক্ষা করে। মন্টু মিয়ার মনে মনে করা হাজারি হয়তো কবুল হলো। এর ঠিক 2 মিনিট পর টর্চের আলো এসে পড়ল নুসরাত যেখানে সেখানে দাঁড়িয়ে। প্রতি গুরুগম্ভীর পুরুষালী সুরের আওয়াজ ভেসে এলো, কে ওখানে? আহান মুহূর্ত লাগালো না গলা চিনতে। এরকম করে শুধু জাহিন ভাই কথা বলে। হাতের ঘড়ি ঘৃণা করে ছেড়ে দিয়ে নিজের যান হাতে নিয়ে সোসাইটি থেকে বের হওয়ার রাস্তা ভাগলো। মামাকে এক হাতে টেনে নিয়ে যেতে ভুলল না। সেদিকে মামাকে টেনে নিয়ে যেতে যেতে চিৎকার করে বলে উঠল, ভাগ্য আপি ভাগো, বড় ভাইয়া আর ছোট ভাইয়া আসছে। ইশরাতের চোখ দুটো রসগোল্লা নিয়ে বড় বড় হয়ে গেল। এর মধ্যে ধূপ করে গাছের মাথা থেকে উল্টে পড়লেন মন্টু মিয়া। মাটিতে পড়ে উচ্চ শব্দে কোকিয়ে উঠলেন। ইশরাত পালালো একদিকে, মম আহান পাশে সোসাইটির দিকে দৌড়েছে। সবকিছু ঠান্ডা হলে আসবে তারা। ইরহাম আর নুসরাত পালালো সামনের দিকে। দুটো যেতে যেতে ইশরাতকে ধাক্কা দিয়ে বাঁদিকে পাঠালো। নুসরাত রাগান্বিত স্বরে হিসিয়ে বলল, ভাগশালী, তোর হাড্ডি ভাঙার ডক্টর আজ আমাদেরকেই না হাড্ডি ভেঙে গুঁড়া করে দেয়। ভাগ।
ইশরাতকে বাঁদিকে দৌড়াতে দেখে জাইন পিছু নিল। তার রগরগে গলায় আরশকে আদেশ দিল। আরশ, ওই দুইটার পেছনে যা। ইশরাতকে নিজের ব্যাগে পেতে খুব একটা বেগ পোহাতে হয়নি জাইনকে। দৌড়াতে থাকা ইশরাতের কাঁধের কাপড় এক হাতে চেপে ধরে অন্য হাতে উদর চেপে নিজের কাছে নিয়ে আসলো। ইশরাত ছটফট করতেই জাইন হুমকি সুরে বলল। আছাড় মেরে দেবো, চুপচাপ দাঁড়ান। ইশরাতের ছটফট করা থেমে গেল। শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক রাখার বৃথা চেষ্টা করলো। জাইন ধীরে ধীরে ইশরাককে মাটিতে নামিয়ে দিয়ে কাঁধে হতে হাত সরিয়ে নিল। মুখ থেকে মুখোশের মুখ খুলতে ইশরাতকে বলে উঠল। বেয়াদব, থাপড়িয়ে গাল ফাটাই ফেলবো আপনার। এত রাতে এখানে কি করছিলেন? ইশরাতের মুখের মুখোশ দূরে ছুঁড়ে ফেলল জাইন। রাগে চোখ মুখ লাল হয়ে আছে। ভৎস করে দেওয়ার মতো চাহনি ইশরাতের দিকে নিক্ষেপ করে হিসিয়ে বলে উঠল। ধরা পড়লে গণধোলাই খেতেন। এটা কি এই ছোট মাথায় আসেনি? জাইন কথাটা শেষ করতে করতে ইশরাত কপালে তর্জনী আঙ্গুল দিয়ে ধাক্কা দিল। ইশরাত কাচুমাচু ভঙ্গিতে চোখ তুলে একবার জাইনের পানে তাকিয়ে তা আবার নিচে নামিয়ে নিল। ভদ্র মেয়ের মতো মুখ বানিয়ে চুপচাপ জাইনের ধমক শুনল, প্রতিবাদ করলো না। এর মধ্যে দূর থেকে কেউ একজন হাঁক ছুড়ে জিজ্ঞাসা করলেন। জাইন হাতের কাছে কাউকে পেলে? জাইন ইশরাতের সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট করে উত্তরে বলল। জি না, সবাই পালিয়েছে। খ্যাপাটে নয়ন ইশরাতের দিকে নিবিষ্ট করে উত্তর দিল। আপনাকে আমি পরে দেখে নেব। বাসায় যান এখন, বেয়াদব। ইশরাত যখন যেতে নিল জাইন হাত ধরে থামিয়ে দিল। কণ্ঠে কোনো প্রকার নমনীয়তা না এনে কঠোরতার সাথে শুধালো। এইসব উল্টাপাল্টা কাজ করতে আপনাকে কে উৎসাহ দিয়েছে? খবরদার বলবেন না ওই ছাগল এসব করার বুদ্ধি দিয়েছে। ইশরাত কাচুমাচু করে বলল। জি, ওরই বুদ্ধি, আমরা শুধু প্ল্যান মাফিক কাজ করেছি। জাইন টানটান হয়ে দাঁড়িয়ে দুই হাত পকেটে ঢুকালো। ইশরাতে শোনার মতো করে বলে উঠল। সব গুলা বেয়াদব, একটাও ভালো হয়নি। রাত 11টা। সোসাইটির বেশিরভাগ বাসার ভেতরে শোরগোল কমে গেছে। রাতের বেলা শুকনো পাতার উপর দিয়ে চলাচল করে মর্মর শব্দ একটু বেশি হচ্ছে। নুসরাত আর ইরহাম পানপনে দৌড়াতে খেয়াল করেনি নাসির মঞ্জিলের পেছনে জঙ্গলের দিকে চলে আসছে। তারা অনেকদিন যাবৎ এই জায়গা পরিষ্কার না হয় সেখানে এত গাছপালা জন্ম হয়েছে। মানুষ হাঁটা সামান্য পথটুকু ঢেকে গিয়েছে সবকিছু আড়ালে। দুজনের দৌড়ের গতি এতক্ষণে সামান্য কমে এসেছে। ধীরে ধীরে দৌড়ানো থামিয়ে দুজন হাঁটতে লাগলো। হাঁ করে ফেলতে লাগলো বড় শ্বাস ফেলতে পারলো কই। তার পূর্বেই পেছনে তাদের থেকে বড় গলার স্বর ভেসে এলো। এই বাস্টার্ড, দাঁড়া। নুসরাত আর ইরহাম দুজনের দিকে তাকিয়ে আরশকে ভয়ঙ্কর দুটি গালি দিয়ে উঠল। নুসরাত নিজের মুখোশ খুলেছিল আরশের গলায়। স্বর শুনতেই তা টেনে নিল মুখে। আবারও দৌড় দেওয়ার প্রস্তুতি নিয়ে ইরহামকে বলে উঠল। আমার বাপ উল্টা পথ ধর, না হলে রক্ষে হবে না আজ আর। হেলাইলার বাচ্চা পিছু ছাড়েনি। ও আল্লাহ, এর উপর একটা কিছু পড়ে যাক আমাদের মতো বাচ্চাদের পেছনে একে লাগানোর জন্য। এর ঠ্যাংখানা মুছে যাক। ইরহাম নুসরাতের কথা শুনে গাছের মধ্যে দিয়ে বাঁ দিকে দাঁড়ালো। রাতের এই অন্ধকারের নিমিষে উধাও হয়ে গেল আরশের চোখের দৃষ্টি মান থেকে। নুসরাত মনে করলো হয়তো বা এই ব্যাটা তার পিছু ছেড়ে ইরহামের পিছু নিবে, কিন্তু সম্পূর্ণ তাকে ভুল প্রমাণ করে তার পিছনে আসলো। নুসরাত একবার উল্টো চেয়ে আবারও সামনে ফিরল। এক প্রকার যান হাতে নিয়ে দৌড়াতে লাগলো। মনে মনে আল্লাহর নাম জপ করতে লাগলো। শুধু দোয়া করলো আজ যেন আরশ নামক ওই বেয়াদব লোকের হাত থেকে রক্ষে পেয়ে যায়। মাথায় এটা নিয়ে আরশের হাত থেকে রক্ষা পেল। এখানে থাকা বিষাক্ত সাপের হাত থেকে বেঁচে ফেরা মুশকিল হতে পারে। গত কয়েকদিন বৃষ্টির পানি জমে মাটির অবস্থা স্যাঁতস্যাঁতে হয়েছে। কোথাও কোথাও শ্যাওলা জমে পিচ্ছিলতা দেখা দিয়েছে। নুসরাত শ্যাওলার উপর দিয়ে দৌড় দিতে গিয়ে স্লিপ কেটে মুখ থুবড়ে উল্টে পড়লো গিয়ে কাদার মধ্যে। নুসরাত শ্যাওলার উপর দিয়ে দৌড় দিতে গিয়ে স্লিপ কেটে মুখ থুবড়ে উল্টে পড়লো গিয়ে কাদার মধ্যে। চোখে কাদা ঢুকে গেল সেকেন্ডের ভিতর। তবুও দু হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো। মাটিতে উল্টে পড়া এক পায়ের স্লিপার পরে রইল ওখানে। অন্য পায়ের স্লিপার খুলে তা ছুঁড়ে মারলো আরশের দিকে। সেটা উড়ে গিয়ে একদম আরশের মুখের উপর পড়লো। নুসরাত ভাবতে পারেনি তার হাত এত সব নিশানা বরাবর গিয়ে লেগেছে জুতাটা। আবারও জঙ্গলের মধ্যে দিক বেদিক ভুলে দৌড়াতে গিয়ে হাঁপিয়ে উঠলো। পিছু ফিরে দেখলো আরশ এখনও তার পিছু করছে। হাঁপিয়ে ওঠার কোনো লক্ষণ নেই ওই সারের মধ্যে। সামনে ফিরতেই চোখে ভাসলো কয়েকটা গাছের বড় বড় ডাল পড়ে আছে। এতেই মাথায় আগুন ধরে গেল। নুসরাতের প্রলম্বিত শ্বাস ফেলে আওড়ালো। সকল বালের গজব আজই পড়তে হবে। ধুর, ভাগতে গেলেও যত সমস্যা। আল্লাহ জীবনে একটা ভালো কাজ করে থাকলে এই আরশকে তুমি নিজের করে নাও। আমিন আমিন আমিন।
নুসরাত লাফ দিয়ে পড়ে থাকা ঢালগুলো পাড়ি দিতে চাইল। সেই সুযোগে আরশ পেছন থেকে নুসরাতের পেট হাতের সাহায্যে পেঁচিয়ে ধরে শূন্যে তুলে ধরল। নুসরাত দাঁতে দাঁত চেপে নিজের ভেতরে রাগটুকু সংবরণ করতে চাইল, হয়তো পারল। মাটি হতে দুহাত উপরে শূন্যে ভাসা পাগুলোকে ঝাঁকাতে লাগলো দ্বিগুণ হারে। শক্ত হাতে নিজের পেটের উপর থাকা আরশের হাত খামচে ছাড়তে চাইল। বলিষ্ঠ হাত দুটো আরও দ্বিগুণ শক্তিতে চেপে ধরল তাকে নিজের সাথে। নুসরাত রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আরশের গোপনাঙ্গে লাথি মারতে চাইল, একটুর জন্য মিস হয়ে গেল। তবুও দমে না গিয়ে নতুন উদ্যোগে পায়ের নিচ দিয়ে আরশের হাঁটুর মধ্যে লাথি মারল। সেন্সিটিভ স্থান হওয়ায় দরুন একটু ক্ষণের মধ্যে আরশ কাবু হয়ে গেল। নুসরাতের পেটের কাছে বাঁধা হাত ঢিলে হয়ে আসলো। মেয়েটা ভুলে বসলো। আরশ তাকে ছেড়ে দিলে এখান থেকে সোজা মাটিতে পড়বে। যতক্ষণে তা মনে হলো ততক্ষণে তার উদর কপল নাক ঠোঁট গিয়ে ঠেকেছে মাটিতে। অস্বাভাবিক ব্যথায় হাত পা ঝিমঝিম করে উঠে অসারতায়। আরশ এক হাঁটু গেড়ে বসলেন নুসরাতের কাছে। পিঠের কাছের কাপড় চেপে ধরে একটানে সোজা করে ফেললো নুসরাতের পুরো শরীর। পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিল। অতঃপর এক হাত হাঁটুর উপর রেখে অন্য হাতে নুসরাতের মুখের দিকে আলো তাক করলো। লঘুস্বরে আদেশ দিল। ওপেন ইউর আইস। নুসরাত চোখ খুলে তাকালো না। চোখ খুলে তাকালেই ব্যাটা বুঝে নিবে কে সে। এরপর গিয়ে মেজমা বলে বিচার দিবে তার মায়ের কাছে। আর তার পিঠের উপর পড়বে নাজনীন বেগমের অতি উচ্চমাত্রা চপ্পল জোড়ার ধুমধামে কয়েকটা বাড়ি। নুসরাত তাই গোড়ামি করে নিভু চোখে আরশকে দেখল। তবুও পুরা চোখ খুলল না। আরশ হাতের ঘড়ির দিকে চোখ রেখে বলল, I will give a 30 second, not a what. Just take up that marks. I swear, I will hang you upside down from that theory myself. নুসরাত এক চোখ খুলে সরাসরি আরশের দিকে তাকালো। সে জানে না নাকি একবার মুখোশ খুলে এই লুচ্চাটা তার মুখ দেখলে সোজা গিয়ে তার মা নামক চল্লাদ মহিলার কাছে নালিশ করবে। তাই চুপ থেকে এখানে আরাম করে শুয়ে থাকা নিজের নিকট অনেক বেশি শ্রেয় মনে হলো। কিয়ৎকাল অতিবাহিত হওয়ার পর নুসরাত বসতে যাবে। আরশ হাত দিয়ে নুসরাতের মাথা চেপে ধরে রাখলো। মাটির সাথে চোয়াল শক্ত করে নুসরাতের শোনার মতো করে গণনা করলো। 5, 4, 3, 2, and 1. Your time is up, miss. আরশ এক হাত নুসরাতের মাথার উপর রেখে অন্য হাতে নুসরাতের মুখোশ খুলতে নিবে। তার পূর্বে নুসরাত আরশের টাকনুর মধ্যে সর্বশক্তি দিয়ে লাথি মারল। আরশ ঠিকভাবে না বসায় মুখ থুবড়ে গিয়ে পড়ল। যেখানে সেখানে পড়ল না, একবারে নুসরাতের গলদেশে পড়ল। কড়া কস্তুরী সুঘ্রাণ আর মাস্কি পুরুষালী কোলনের সুগন্ধিতে দুজনের চারপাশ মোমো করে উঠল। নুসরাতের সেদিকে ধ্যান নেই। তার বিরক্তি সময়ের সাথে কমার বদলে শুধুই বাড়ছে। চোখ বড় বড় করে দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে আওড়ালো, এটাই বাকি ছিল, নে এবার একটা চুমু খেয়ে সেটাও পূরণ করে দে। আরশ মাথা তুলে গলা খাকারি দিল। মোবাইল উড়ে গিয়ে পড়েছে দূরে। অবশ্য নুসরাত উপর ওই অবস্থাতেই থাকতে চাইলে মুখ থেকে কাপড় সরাতে নুসরাত আর তা হতে দিল না। আরশকে দুপা দিয়ে পেঁচিয়ে নিজের উপর থেকে উল্টে ফেললো পাশে। আরশ নুসরাতের এক হাত চেপে ধরে কাবু করার চেষ্টা করতে অন্য হাত দিয়ে পকেট হাতড়ে মাঝারি আকারে একটা ছুরি বের করলো নুসরাত। সময় ব্যয় না করে তা চেপে ধরলো আরশের গলার নরম ত্বকে। গলায় ছুরি চেপে রেখে নাক বন্ধ করে বলে উঠল, নেক্সট টাইম মিস্টার। আরশ চুপচাপ দেখলো মাটিতে শুয়ে। সামান্য আলোয় মেলি শরীরে অবয়ব দেখা গেল। আরশ মুখে বিরক্তির রেশ ফুটিয়ে তুলল। সে চাইলে এই মেয়েকে ধরতে পারবে, কিন্তু ধরল না। দেখতে চাইল কি করে এই মেয়ে। ঘাড় কাত করে চেয়ে রইল এক দৃষ্টিতে। নুসরাত হালকা আলোয় বুঝতে পারল আরশের তীক্ষ্ণ দৃষ্টি তার দিকে। উঠে দাঁড়িয়ে কাপড় ঝাড়তে ঝাড়তে বলে উঠল, এই ফিটফাট শরীর নিয়ে কি করবেন? সামান্য আমাকেই কাবু করতে পারলে না। ছ্যা ছ্যা ছ্যা, আমার পিছু নেওয়ার চেষ্টা করবেন না একদম, না হলে এখানেই মেরে লাশ ফেলে দিব। নুসরাত কথা শেষ করে দৌড় দিল নাসিরের কাছে। আরশের হাত থেকে মোবাইল দূরে ছিটকে পড়ায় দূর থেকে আসা আলোর রশিতে সামান্য দেখা গেল মেয়েটার অবয়ব। দেয়াল টুপকে যখন ওপাশে যাচ্ছিল তখন সামান্য ঘাড় কাত করে তার দিকে তাকাচ্ছিল সে। মুখের মুখোশ খুলে ফেলায় পাঁচিরে থাকা সাদা বর্ণের লাইটের আলোয় নাকে পড়া সাদা পাথরের নিউজপিন জলজল করে উঠল। আরও সেদিকে চোখ রেখে মাটি থেকে উঠে বসতে বসতে বিড়বিড় করল, বেয়াদব। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ঘন কালো মেঘগুলো সময়ের সাথে দানবীয় আকারে পরিণত হয়েছে। হয়তো ঝুম বৃষ্টি হবে। অঝোর ধারায় গত দুদিন ধরে আকাশ থেকে মেঘ ঝরেছে, তাই রাস্তাঘাট মাঠ সবই পিচ্ছিল হয়ে আছে। বৃষ্টির সাথে সাথে পানিতে রাস্তা ডুবে গিয়েছে। একটানা বৃষ্টি হয়, ড্রেনে পানি অতিরিক্ত জমাট বেঁধে তা উপরের দিকে উঠে আসছে। আরও সাথে সাথে মেঠো পথ দিয়ে আসতে গিয়ে কয়েকবার পিচ্ছিল খেলো, তাই পায়ের স্লিপার খুলে হাতে নিয়ে হাঁটছে সে। সুঠামদেহী শরীরটা বাগিয়ে কিছুক্ষণ পরপর পিছু ফিরে দেখছে। বেয়াদবটার সাথে ধস্তাধস্তি করতে গিয়ে মাটিতে লেপটে গেছে পুরো শরীর। কি মনে করে ওই বেয়াদব মহিলা ওকে আরশ চিনবে না? নাক বন্ধ করে কথা বললি ওই ধান্দাবাজ মহিলা তার কাছে অপরিচিত হয়ে যাবে? ওই বেয়াদব মহিলাকে সে রগে রগে চিনে। মাথা ভরা গোবর নিয়ে সবগুলো মিলে গেছে। এগুলোই অ্যাপ্লাই করতে
বেয়াদবের দল। আরও সেটে এগিয়ে গেল মন্টু মিয়া যেখানে ছিলেন সেখানে। এতক্ষণে অনেকটা ভিড় জমেছে ওই জায়গায়। আরস ভিড় ঠেলে এগিয়ে যেতে জাইন মুখের কাছে হাতের মুঠো রেখে গলা খাকারি দিল। তৎক্ষণাৎ আরসের দৃষ্টি ঘুরে গেল জাইনের দিকে। জাইন চোখের ইশারায় কিছু একটা জিজ্ঞাসা করতেই আরসও মাথা নাড়ল। ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলতে জাইন নিজেও মুখ নাড়ালো। দুই ভাই নিঃশব্দে কিছু কথা বলে নিল নিজেদের মধ্যে। আরস চোখ দিয়ে ইশারা করলো জাইনকে কিছু একটা জিজ্ঞাসা করার জন্য। জাইন তাকে আবারও ফিরতে ইশারা করলো। দুজনের ইশারায় আশরায় 2-1 মিনিট কাটলো। অতঃপর দুজনে একসাথে গুরুগম্ভীর গলায় প্রশ্ন করে বসলো। কারা ছিল দেখেছেন? মন্টু মিয়া হাহাকার করে উঠলেন, মাটির সাথে লেপ্টে বসে মাথায় হাত দিয়ে চাপড়ালেন। জাইন আর আরস চোকাচোকি করলো। জাইন আরসের কানের কাছে গলা নামিয়ে বলে উঠল, এই লোক মহিলাদের মতো আচরণ করছে কেন? আরস শ্রাক করলো, ঠোঁট উল্টিয়ে দুপাশে মাথা নাড়াতে গিয়ে থেমে গেল। জাইনের কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠে, ওইসব মনে হচ্ছে? জাইন ভ্রু কুচকে তাকাতেই আরস বা হাতের মধ্যমা আঙ্গুল বের করে ডান হাতের তর্জনী আর মধ্যমা আঙ্গুল দিয়ে কাচি আকার করে দেখালো। জাইন নীরবে কিছুক্ষণ চেয়ে চোখ সরিয়ে নিল, সতর্ক বাণী দিল, সিগারেট খেতে দেখলে তোর সাথে এটাই করব আমি। একটা শব্দের এদিক সেদিক হবে না, সো বি কেয়ারফুল। সন অফ হেলাল আহমেদ। আরস জাইনের এমন হঠাৎ পাল্টে যাতে সামান্য ভড়কালো। পরপর নিজেকে মনে করিয়ে দিল ওনার পাশে দাঁড়ানো লোকটা জাইন হেলাল, তাই ওনার দ্বারা সব সম্ভব। আরস পকেটে হাত ঢুকিয়ে সামনে চোখ ফিরাতে জাইন তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ল। নুসরাতকে ধরতে পেরেছিলি? আরস শান্ত কণ্ঠে আওড়ালো। বেয়াদব মহিলা গলায় চাকু চেপে ধরে ভেঙে গেছে। জাইন তর্জনী আঙ্গুল ঠোঁটের উপর রাখলো, হয়তো সামান্য হাসলো। আরও সেদিকে তাকিয়ে মুখ বাঁকালো, তাকে নিয়ে হাসা হচ্ছে। অতঃপর তীক্ষ্ণ কণ্ঠে জাইন আবারও জিজ্ঞাসা করলো, এশার নামাজ পড়েছিলি? আরুষের টনক নড়তেই দুপাশে মাথা নাড়ালো। জাইন আদেশ দিল, ফ্রেশ হয়ে গিয়ে নামাজ পড়, আমি এদিকটা সামলে নিচ্ছি। আরুষ যেতে নিয়ে দাঁড়িয়ে গেল। মন্টু মিয়া কিছু একটা বলছেন, মনোযোগ দিতেই কানে ভেসে এলো। ওরা 5 জন ছিল। অন্য কেউ কোনো প্রশ্ন করার পূর্বে জাইন গম্ভীর কণ্ঠে শুধালো। ওদের নাম জানেন? মন্টু মিয়া বলে উঠলেন। জাইন আরুষ দুজনের দিকে চেয়ে নিয়ে তৎপরতা নিয়ে শুধালো, কি নাম? মন্টু মিয়া এখনো মাটিতে বসে রয়েছেন। এত উপর থেকে পড়ায় কাদা থেকে উঠতে তার হিমশিম খেতে হচ্ছে। কোমর সামান্য বাঁকাতেই ব্যথায় গুঙিয়ে উঠলেন। সজীব মন্টু মিয়ার দিকে বিরক্তির নয়নে চেয়ে আছে। তার কাছে মনে হচ্ছে মন্টু মিয়া নাটক করছেন। মন্টু মিয়া গোঙাতে গোঙাতে বলে উঠলেন, একটার নাম নাম্বার 1, এটা কম কথা বলেছে। নাম্বার 5 আর 4 আমাকে কাঁঠাল গাছের সাথে বেঁধে রাখা দড়িটা ধরে রেখেছিল। আর নাম্বার 3 আর 2, এই দুটোই ওদের লিডার মনে হয়েছে আমার। 14 গোষ্ঠী তুলে গালি দিয়েছে আমাকে। নাম্বার 3 তো আমার বংশের প্রদীপ লাথি মেরে নিভিয়ে দিতে চাইছিল। মন্টু মিয়া কেঁদে দেওয়ার মতো করে কথাগুলো বললেন। আরও ঠোঁট চেপে ধরে আলগোছে চলে গেল বাড়ির দিকে। জাইন বাঁ পাশে মুখ ঘুরিয়ে কপালে হাত ঘষল। মন্টু মিয়া কাঁদছেন, মুখ দিয়ে ঘোঙাচ্ছেন। হঠাৎ জাইনের বা হাত জাপটে ধরে বলে উঠলেন, আজ তুমি না আসলে ওই 5 জন আমায় মেরেই ফেলতো। নাম্বার 3 এর কাছে তো চকচকে ধারালো একটা ছুরিও ছিল আমাকে কোপানোর জন্য। আমার মনে হইতেছে এইগুলো আমাকে পছন্দ করতো, তাই হয়তো এমন করেছে। আরস ধীরে ধীরে যাচ্ছিল বাড়ির এদিকে। আকস্মিক এমন কথা শুনতেই লাফ মেরে চলে আসলো। আবার মন্টু মিয়ার সামনে তিক্ত বিরক্ত কণ্ঠে বলে উঠল, আপনাকে পছন্দ করবে মানে কি? আমার বইয়ের রুচি দুর্ভিক্ষে পড়েছে যে আপনাকে পছন্দ করবে? আরস বিরক্তি আর রাগক্তিতে কথা বলতে গিয়ে বারবার থেমে গেল। জাইন এক হাতে ধরে না রাখলে হয়তো মন্টু মিয়াকে কয়েক লাগিয়ে দিত। মন্টু মিয়া না বোঝার মতো করে বলে উঠলেন, ওরা 5 জন তোমার বউ হতে যাবে কেন? আরসের ইচ্ছে করলো মন্টুকে ভয়ঙ্কর কয়েকটা গালি দিতে। মুখের পেশি সংকুচিত করে কেউ না বোঝার মতো হিসিয়ে গালি দিল। ডোন্ট টক বুলশিট, আদারওয়াইজ আই উইল কিল ইউ বাস্টার্ড। জাইন মেকি হাসার চেষ্টা করলো, কিন্তু গম্ভীর মুখ দিয়ে হাসি লেশ মাত্র বের হলো না। আরসকে ঠেলে নিয়ে যেতে যেতে মন্টু মিয়ার উদ্দেশ্যে হাত মাথার কাছে ঘুরিয়ে দেখালো স্ক্রু সামান্য ঢিলা। আরসের রাগ দেখে কি সে এমনভাবে তাকাচ্ছে যেন মন্টু মিয়াকে হাতের কাছে পেলেই থাবায় বসিয়ে দিবে, না হয় আস্ত গেলে নিবে। জাইন চোয়াল শক্ত করে আরসকে বলে উঠল, আরস, এখন তুই বাচ্চামি করছিস? লোকটা বললেই কি নুসরাত ওনাকে পছন্দ করবে?
আর তুই এমন ভাব করছিস যেন ওকে তুই পছন্দ করিস। বিদেশে থাকতে তো কখনো ওর কথা কানেই নিতি না, এখন আবার কি হয়েছে? এখন এটা বলবি না তুই ওকে পছন্দ করিস, না হলে উল্টো করে বেঁধে পেটাবো। আরশ জাইনের একটা কথা কানে ঢোকালো না, তীক্ষ্ণ চোখে শুধু দেখে গেল মন্টু মিয়াকে। সৈয়দ বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢুকতেই টু ওয়ে অডিও থেকে ভেসে এলো নাজমিন বেগমের সতর্কবাণী। ওখানেই দাঁড়া। নুসরাত পুতুলের মতো দাঁড়িয়ে পড়ল, বিরক্ত হলো মায়ের উপর। এই সময়ে সিসি ক্যামেরা অন করে বসে আছে মহিলা। এই ঘরে জন্ম করে পাপ করে নিয়েছে সে, কোনো প্রাইভেসি নেই তার। স্ত্রী নিজের জায়গায় দাঁড়িয়ে চোখ আশেপাশে ঘোরাতেই দেখলো আহান, ইরহাম, ইশরাত আর মমো এক পায়ে ভর দিয়ে কানে হাত চেপে দাঁড়িয়ে আছে। হয়তো শাস্তি দেওয়া হচ্ছে ওদের। নুসরাত নাজমিন বেগম আসার পূর্বে কান চেপে ধরে দাঁড়িয়ে পড়লো। নাজমিন বেগম ধীরে সুস্থির হাতে চেলাকাট নিয়ে এসে দাঁড়ালেন নুসরাতের সামনে। হাতের মধ্যে চেলাকাট নাড়াচাড়া করে ঠোঁট বাঁকিয়ে বলে উঠলেন, আপনার অপেক্ষায় ছিলাম, এবার কি করছেন সবাই মিলে সুন্দর করে বলে দাও। নুসরাত চুপচাপ দাঁড়িয়ে রইল, সদর্পে সিনা টান টান করে। চেলাকাট দেখে বুক ধরফর করে উঠল, তারপরে নিজেকে স্বাভাবিক রাখলো। যদি একজনের মুখে বলে এই চেলাকাট, আর যারা লোগো বিশিষ্ট নাজমিন বেগমের স্পেশাল চপ্পল তাদের পিঠে পড়বে, সব থেকে বেশি মার খাবে সে আর ইরহাম। তাই কোনো প্রকার শব্দ না করার জন্য নুসরাত মুখ জিপার টানার মতো আটল। নাজমিন বেগম চেলাকাটা হাতের তালুতে ধীর গতিতে মেরে মেরে জেরা করলেন। বলবে না তো? সবাই চুপ করে দাঁড়িয়ে রইল। নিঃশব্দে জারি করলো, পিটিয়ে তক্তা করলেও আজ কোনো বাক্য বের হবে না তাদের মুখ থেকে। প্রথম আঘাতটায় পড়ল নুসরাতের ডান পায়ে, ব্যথায় গা বিষিয়ে উঠল। নিজের জায়গা থেকে সামান্য হেলে গেল দূরে, তবু চুপচাপ দাঁড়িয়ে রইল। এরপরের বাড়িটা পড়ল ইশরাতের পিঠে, তৃতীয় বাড়িটা পড়ে ইরহামের পায়ে, চতুর্থ বাড়িটা পড়ল আহানের হাতের মধ্যে। সকলেই অবস্থা মার খাওয়ার বিষয়ে, তাই চুপচাপ গিলে নিল মারার জ্বালা। মমর সামনে দাঁড়িয়ে নাজমিন বেগম সামান্য ভ্রু উচালেন, আলগোছে মেলি মুখ থেকে উড়ো চুলগুলো সরিয়ে দিলেন আঙ্গুলের স্পর্শে। বলে উঠলেন, আমি একটা সুযোগ দিচ্ছি তোকে, কিছু বলার থাকলে বলে ফেল, মার খাওয়ার হাত থেকে রেহাই পাবি। মমো চেলাকাঠের দিকে তাকিয়ে ঠোঁট চেপে কেঁদে উঠল। নুসরাত বিরক্ত হয়ে শ্বাস ফেলল। ইশরাতের ইচ্ছে করলো মমর কোমরে লাথি মেরে দূরে ফেলতে। সামান্য এই বিষয় নিয়ে কে কাঁদে ছাগল কোথাকার। নুসরাত হিসিসে গালি দিল, এটা নিয়ে যাওয়াটাই ভুল হয়েছে। শালীন আবার মুখ খুলে দেয়। এ শালি এত কাঁদে কেমনে রে, নিব্বি কোথাকার। মমো দুঃখী চোখে চেলাকাঠার দিকে চেয়ে রইল। ইরহাম নিশ্চিত হয়ে গেল ও বলে দিবে। নুসরাত তার দিকে তাকাতে মুখ চোখা করে ইশারায় বলল, মামা, আজ যদি এই চুদির বোন কিছু বলে, একে ধরে আমি কি করব নিজেও জানি না। বলেছিলাম ছাগলটাকে না নিতে, তুই কুত্তার বাচ্চা নিয়ে গেছিস। এবার বোকাচোদাটা দেখিস নির্ঘাত মুখ খুলবে। নুসরাত নিজেও হাজারটা গালি দিল মমকে। সবাই শিওর থাকলো এক্ষুনি মুখ খুলবে খবিশটা। সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে মমো উচ্চ শব্দে কেঁদে উঠে বলল, আমি পারবো না বলতে, ওরা আমাকে তাহলে ধোঁকাবাজ মনে করবে। সবাই এই সবার পানে চেয়ে ঠোঁট উচালো সামান্য বিরক্তিতে। নুসরাত রাগে ফুসফুস করে বলে ওঠেন, এর মুখ কেউ বন্ধ কর রে, ভালো লাগে না এসব বলে প্যান প্যানানি শুনতে। নুসরাত দুহাত উপরে উঠিয়ে দোয়া করলো, ইয়া আমার রব, আপনি যদি আমায় সামান্য ভালোবেসে থাকেন তাহলে এই বান্দিকে আপনার কাছে ডেকে নিন, আর যদি ভালো না বেসে থাকেন তাহলে আরও আগে আপনার কাছে উঠিয়ে নিন। নুসরাত কথা শেষ করার পূর্বে ধূপ করে চেলাকাঠের বাড়ি পড়ল তার পিঠে। এরপর আরো একটা করে গুনে গুনে 4টা পড়ল। নুসরাত ব্যথায় কুকিয়ে উঠতে নাজমিন বেগম ঠোঁটে হাত রেখে বলে উঠলেন, চুপ, একদম চুপ। মুখের ভাষা ঠিক না করলে এভাবে পিটিয়ে তক্তা করব, বেয়াদবের বাচ্চা। নুসরাত ইসরাতের দিকে চোখ ফিরিয়ে অভিযোগ করল, এই জল্লাদ মহিলা আমার মা হতেই পারে না। এই মহিলা ওই আরস বেটা আর জাইন বেটার মা। ওদের ভেতরে আস্ত ঢুকে যাবে এমন একটা ভাব করে সে। আর আমাকে যেন 2 চোখ খেয়ে দেখতে পারে না। শুধু টাকা আয় করতে দাও, এই বাড়িকে ঠ্যাং দেখিয়ে বের হয়ে যাব। নাজমিন বেগম নুসরাতের পায়ে ধূপধাপ দুটো বাড়ি বসলেন। কোমরে হাত রেখে ব্যগ্র কণ্ঠে বলে উঠলেন, ঠ্যাং দেখিয়ে বের হওয়ার আগেই ঠেঙিয়ে ভেঙে রেখে দেব। একদম বের হয়ে যাবে ঠ্যাং দেখিয়ে বের হওয়া। নাসির সাহেব চোখে চশমা পরে উকি মারলেন নিজের বেডরুমের বারান্দা থেকে।
রেলিংয়ের সামনে দাঁড়িয়ে শুধালেন। ক্লাস কেমন চলছে আপনাদের? নুসরাত আর ইশরাত একসাথে চিৎকার করে উঠল। আব্বা, নাসির সাহেব গম্ভীর গলায় হু হু করে হেসে উঠলেন। জানালার কাছে দাঁড়িয়ে থেকে বললেন, নাজমিন, ছেড়ে দাও আজকের জন্য, অনেক রাত হয়েছে, আগামীকাল ক্লাস নেবে। নাজমিন বেগম অত্যাধিক শান্ত সুরে বলে উঠলেন, বাড়ির ভেতর থাকতে আপনার ভালো লাগছে না? আপনারও মনে ইচ্ছে জেগেছে নাকি বাইরে আসার? ওদের মতো লাইন দিয়ে দাঁড়ানোর হলে বলুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। নাজমিন বেগমের কথায় নাসির সাহেব ঠোঁট বাঁকালেন। মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে বলে উঠলেন, ক্যারি অন গাইজ, আমি ঘুমাতে যাচ্ছি। এই বয়সে এসে কান ধরে দাঁড়ানোর কোনো ইচ্ছে আমার নেই। নাসির সাহেব দোতলার বারান্দা থেকে হেলে দুলে চলে গেলেন নিজের রুমে। নাজমিন বেগমও বাগানে পাতা চেয়ার টেনে বসলেন। হাতের চালাকাট এখনো স্থায়ীভাবে নড়াচড়া করছেন। কাব্যের পেট থেকে কোনো কথা বের করতে না পেরে কিছুক্ষণ চুপচাপ বসলেন, অতঃপর বললেন, যে যার বাড়ি যাও। ইরহাম মনে করেছিল এবার হয়তো নাজমিন বেগম তার প্রতি একটু সদয় হবেন, কিন্তু এই ভদ্র মহিলা আজ মনে হয় কথা পেট থেকে বের করতে না পারলে বাড়িতে ঢুকতে দিবেন না। ইরহাম দীর্ঘশ্বাস ফেলল, মিনমিনিয়ে বলে উঠল। গোসলটা করে বাড়ি যাই। নাজমিন বেগম এক মুহূর্ত দ্বিরুক্তি না করে উত্তর করলেন, আজ এই বাড়ির ভেতর ঢুকা সবার জন্য নিষিদ্ধ। প্রয়োজন নেই গোসল করার, মাঠে গিয়ে হাল চাষ করো। টাকা দিয়ে ধান চাষ করার বদলে তোমাদের পাঠালে ভালো হতো, তাহলে কতগুলো টাকা বেঁচে যেত। আগামীকাল থেকে তোমাদের সবাইকে চাষ করার জন্য পাঠাবো, অজাতের বংশধর। আহান দুঃখী মুখে বলে উঠল, একটা কথা রাখো, আমার আম্মুকে জাস্ট কল দিয়ে বলো গেটটা খুলে দিতে। নাজমিন বেগম সামান্য সদয় হলেন আহানের কথায়। চেয়ার থেকে উঠে চুপচাপ চলে গেলেন বাড়ির ভেতর। ফোন হাতে বাড়ি থেকে নিয়ে এসে বসলেন আবার নিজ জায়গায়। কল লিস্ট কেটে ছোট লিখা নাম্বারে কল করলেন। দুটো রিং হতে কল পিক করলেন রুহিণী। লাউড স্পিকারে থাকা ফোনের ওপাশ থেকে ভেসে আসলো রুহিণীর গলার আওয়াজ। আসসালামু আলাইকুম আপা। নাজমিন বেগম সালামের জবাব দিলেন। ওয়ালাইকুম সালাম। রুহিণী বেগম শুধালেন, কোনো সমস্যা হয়েছে কি আপা, এত রাতে কল দিলে? কোনো সমস্যা হয়নি, গেট খোল, নবাবজাদারা বাড়িতে ঢুকবে। রুহিণী বেগম বিরক্তি সুরে বললেন, পারবো না, ও অজাতগুলোকে আজকের জন্য তোমার কাছে সঁপে দিলাম। যা ইচ্ছে করো, আমি গেট খুলছি না, নিজেরা ব্যবস্থা করে নিতে বলো। করে ফোন কাটার শব্দ হলো। ইরহাম এক পায়ে দাঁড়িয়ে থেকে মুখ সামান্য বাঁকালো, তারপর বলল, আমার মাম্মিকে কল দাও। নাজমিন বেগম ঠোঁট চেপে ফোন লাগালেন ঝর্ণা বেগমকে। ঝর্ণা ফোন ধরে কাউমো শুরু করলেন। সবার কাছে এমনই মনে হলো। বললেন, সোহেবের বাচ্চাটাকে আজ শুধু হাতের কাছে পাই মেজো আপা, জুতা দিয়ে পিটিয়ে ওর লুচ্চামি আমি ছাড়াবো। ওই কুত্তার বাচ্চা যদি তোমার ওখানে থাকে তাহলে তুমি আমার বদলে জুতা পিটা করে দিও। মরেছে কোথায় রামসাগরের বাচ্চাটা? আমি কল দিলে কল পিক করে না, ওর সময় থাকে না। আর হাজারটা মেয়ের সাথে প্রেম করে, ওদের সাথে সারাদিন গরুর মতো প্যান প্যান করতে পারে, তখন সময় থাকে? আসু কাজ বাড়িতে ঝাঁটা পেটা করে মেয়েদের ভূত ছাড়াবো। আর কিছু? নাজমিন বেগমকে এরকম তাদের নিয়ে হাসতে দেখে আহান লজ্জা পেল। কান থেকে হাত সরিয়ে ইরহামও আহানের পেছনে দৌড়ালো। নাসির মঞ্জিল থেকে বের হয়ে একদম সৈয়দ বাড়ির ফটকের সামনে এসে দাঁড়ালো। কোমরে দুহাত চেপে একে অন্যের দিকে তাকিয়ে চোখাচোখি করলো। তারপর দুজনেই সিদ্ধান্তে পৌঁছালো পাঁচির টপকে ভেতরে ঢুকবে। ইরহাম ঝুঁকে বসতেই আহান তার কাঁধের উপর দুপা দিয়ে আলগোছে দেয়ালের উপর উঠে গেল। পাঁচিরের উপর থেকে ব্যালেন্স হারিয়ে ওপাশে ধূপ করে আলুথালু হয়ে পড়লো। ব্যালেন্স হারিয়ে পড়ায় পায়ে আর কোমরে ব্যথা পেয়ে কুকিয়ে উঠল। কিছুক্ষণ ছটফট করতে ইরহামের সতর্ক গলা ভেসে আসলো, গেট খোল আমরা বাপ। আহান নিজেকে সামলে নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে গেট খুলে দিল। ইরহাম দুহাত উপরে তুলে আড়মোড়া ভেঙে আরাম করে ভেতরে প্রবেশ করলো। বাড়ির মেন দরজার নব ধরে ঘোরালো। সেটা ভিতর থেকে লাগানো দেখে দীর্ঘশ্বাস ফেললো। পায়ে বেয়ে উপরে উঠা ছাড়া আর কোনো উপায় দেখলো না দুজন। বাড়ির উল্টো পাশে চলে গেল অলস ভঙ্গিতে হেঁটে। পায়ে বেয়ে উপরে উঠতে গিয়ে বেগ পোহাতে হলো।
পাইপ থেকে পা পিছলে কয়েকবার মাটিতে লুটিয়ে পড়ল, প্রচেষ্টা করে উপরে উঠল। অতঃপর দুজনে দুজনের পানে চোখ নিবিষ্ট করে প্রশান্তির শ্বাস ফেলল। আহানের বারান্দার দরজা খোলা থাকা দরুন দুজনকে আর কষ্ট করতে হলো না ভেতরে ঢুকতে। শরীর চিপচিপে হওয়ার জন্য দুজনেরই মনে হলো গোসল নেওয়া প্রয়োজন। তাই হাতে তোয়ালে নিয়ে আহান দৌড়ালো নিজের বাথরুমে। শাওয়ার অন করার আগে মনে হলো ওরে বাস দুদিন আগে ছোট মায়ের পেটানোর ভিডিওটা সে নেটিজেনদের মধ্যে পোস্ট করেনি। সেটা মনে হতেই চুপচাপ বাথরুম থেকে বের হয়ে আসলো, ল্যাপটপ হাতে নিয়ে কাজ সম্পাদন করলো। সেটা শেষ করে চলে গেল ওয়াশরুমে। আবারও আধা ঘন্টা লাগিয়ে ঘষে ঘষে গোসল করার পর বের হলো ওয়াশরুম থেকে। পরনে শার্ট প্যান্ট, তোয়ালে দিয়ে চুলের পানি মুছতে মুছতে এসে বসলো বিছানায়। কিবোর্ডে কিছু একটা টাইপিং করতে করতে হঠাৎ তার দৃষ্টি কাড়ল কয়েকটা নোটিফিকেশন। সেখানে ঢুকতেই তার চোখ ছানা ভরা হয়ে গেল। ভিডিও এডিট করে পোস্ট করবে তা বেমালুম ভুলে বসেছে সে। নাজবিন বেগম তাকে পিটাচ্ছেন সেটাও ছেড়ে দিয়েছে। মাথায় হাত পড়ল তার। ইয়া আল্লাহ, এ কি করলো সে? ইচ্ছে করলো নিজের মাথায় নিজেই দুটো লাথি মেরে দিতে। রেগে মেগে আগুন হয়ে ভিডিও ডিলিট করতে গিয়ে চোখ পড়ল ভিউজে, আর তার চোখ ওখানেই আটকে রইল। দুই ঠোঁট ফাঁকা হয়ে গেল নিমিষে। মাত্র 30 মিনিটে এত এত শেয়ার, লাইক, কমেন্ট দেখে আহানের ইচ্ছে করলো একবার অজ্ঞান হয়ে যেতে। হাতের তোয়ালে কখন হাত ফসকে মাটিতে গড়িয়ে পড়েছে তার কোনো চিন্তা নেই। হা করে ল্যাপটপের মনিটরের দিকে চেয়ে রইল। সময় গড়ালো, ঘড়ি টিকটিক আওয়াজ বাড়লো। আহান থম মেরে বসে রইল। অতঃপর মনে হলো দম আটকে এখানে সে মরে যাবে। ধূপ করে বিছানায় শুয়ে পড়ল। ধীরে ধীরে নিঃশ্বাস নিতে লাগলো। যাতে শ্বাস প্রশ্বাসের গতিটা সচল হয়। চুপচাপ পড়ে রইল অনেকক্ষণ। ল্যাপটপের মনিটরে দেখা গেল ভিডিও ভিউজ 1.3 M। নুসরাতের ঠান্ডা লেগেছে ভয়ঙ্কর। শরীর মোটা কাঁথা জড়িয়ে ঘুরছে। গতকাল রাত 2টোর সময় গোসল করেছিল তারা সবাই মিলে। নাজবিন বেগম বাড়িতে ঢুকতে দেননি ওরাতে। বালিশার মাধুর হাতে ধরিয়ে দিয়েছিলেন। সারা রাত শাস্তি পাওয়ার সাথে মোবাইলও হাতে পায়নি কেউ। মোবাইল চেক করার কথা সবাই ভুলেই বসেছে। ইসরাত সকাল থেকে চোখে অন্ধকার দেখছে, নাক টেনে টেনে হাঁটছে। চোখ দুটো ভীষণ জ্বালা করছে জ্বরের প্রকোপে। হঠাৎ হঠাৎ চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। মমো সারা সকাল ধরে ঘুমোচ্ছে। একবার সোফায় ঘুমোচ্ছে, একবার ডাইনিং টেবিলে মাথা রেখে ঘুমোচ্ছে। যেদিকে যাচ্ছে ঘুমোচ্ছে। সবার অলস সকাল এমন কাটলো। ধীরে ধীরে সবাই ঠিক হলেও নুসরাত হলো না। সেই সর্দির মধ্যে গলায় ঠান্ডা পানির বোতল নিয়ে ঘুরছে। কথার সাথে হাজারটা হাঁচি দিচ্ছে ছাগলের মতো। নাজমিন বেগম পানির বোতল টেনে নিতে পারেনি, ঘাটতারামি করে ঠান্ডা আইসযুক্ত পানি খাচ্ছে। তার নাকি প্রচুর গরম লাগছে, গলা শুকাচ্ছে একটু বেশি। সৈয়দ বাড়ির দুজন নবাবজাদাও নাকি অসুস্থ হয়ে বিছানায়, তাই সকাল থেকে এই বাড়িতে দেখা নেই তাদের। এত অসুস্থতার মধ্যে নুসরাতের পটর পটর বন্ধ হয়নি। নাকে নাকে কথা বলছে, সাথে চোখের পানি মুছছে। কথা বললেই চোখ দিয়ে পানি বের হচ্ছে। নাকে কিছু একটা হচ্ছে তার, সেটা কাউকে বলে বোঝাতে পারছে না। হাতে নিজের পুরানো ছিটা ফাটা গেঞ্জি নিয়ে ঘুরছে। ইশরাতের পাশে বসে শব্দ করে নাক টেনে সর্দি পরিষ্কার করছে। এত অসুস্থতার মধ্যেও মুখ বন্ধ হচ্ছে না নুসরাতের। কথা বলে বলে শুধু চোখ মুছছে। ইশরাত নুসরাতের এই জ্বালা 1 ঘন্টা বসে সহ্য করলো। এত নাক টানার শব্দে আর নাকি সুরে কথা বলা শুনে মাথা ধরে গেল ইশরাতের। তাই নুসরাতকে ঠেলে সরিয়ে আরাম করে শুয়ে পড়লো। নুসরাত এতিমের মতো মুখ বানিয়ে বাড়িতে ঘুরতে লাগলো। মামাটাকে খুঁজে পেল না কোথাও। একটু কথা বলা যেত যদি খুঁজে পেত। কোথায় পড়ে ঘুমাচ্ছে আল্লাহ ভালো জানে। নাজমিন বেগমের আশেপাশে গেল না আজ আর চালাতে। ইরহাম আর আহানটাও আসেনি আজ তাদের বাড়িতে। তাই নুসরাত নিজে কাঁথা মুড়ি দিয়ে বের হলো বাড়ি থেকে শিকদার বাড়িতে যাওয়ার জন্যে। কপাল পর্যন্ত ঢাকা হুডি পরে কাঁপতে কাঁপতে গিয়ে কলিং বেল বাজালো। সৌরভী এসে গেট খুলে দিয়ে নিয়ে গেল ভিতরে। নুসরাত ভেতরে প্রবেশ করতে দেখা হলো আরমানের সাথে। ছোট্ট শব্দে জিজ্ঞাসা করলো কেমন আছেন। এইটুকু জিজ্ঞাসা করে আলগোছে চলে গেল ভিতরে। উত্তর জানার প্রয়োজন বোধ করলো না। আরমানও এতে কিছু মনে করলো না। এই মেয়ে এরকম করে সেটা তার জানা। তাই মনে কোনো ক্লেশ না রেখে নিজেও চুপচাপ বেরিয়ে গেল বাড়ির বাহিরে। সৌরভীর রুমে ঢুকে চিৎপটাং হয়ে শুয়ে পড়লো। এইটুকু রাস্তাও হেঁটে আসায় হাঁপিয়ে উঠেছে। নুসরাতের কপালে হাত দিয়ে তাপমাত্রা পরীক্ষা করলো সৌরভী। অস্বাভাবিক গরম গাটা। তারপর বকে উঠল, এই অসুস্থ শরীর নিয়ে আসতে গেলি কেন এখানে? আমাকে বললেই তো আমি চলে যেতাম। নুসরাত আলুর বস্তার মতো পড়ে রইল বিছানায়। ঠোঁট নেড়ে কিছু একটা বলল। সৌরভী বুঝলো না, তাই কান পাতলো গিয়ে নুসরাতের ঠোঁটের কাছে। নুসরাত আবারও বলল, মোবাইলটা দে শালি। কথা শেষ করে নাক পরিষ্কার করলো। নাক পরিষ্কারে জিনিসটা দিয়ে চোখ মুছে নিল। সৌরভী কোনো প্রশ্ন ছাড়াই গিয়ে নিয়ে আসলো নিজের ফোন। আলগোছে বাড়িয়ে দিল নুসরাতের কাছে। কোনো প্রকার দ্বিরুক্তি না করে শুধায়, মোবাইল দিয়ে কি করবি? নুসরাত নাকি সুরে বলে উঠল,
জীবনটা পাংশা হয়ে আছে, একটু রসকস আনার জন্য আজমল আলীর নাতিকে কল দিচ্ছি। সৌরভী বিরক্তিতে চবর্গীয় শব্দ মুখ দিয়ে বের করলো, বলল, তো বেচারাকে জ্বালাবি কেন? বেচারা তোর কোন বাহারাবাতে সাই দিয়েছে? নুসরাত নাক ফুলিয়েছে, শব্দ করে নাক মুছলো। কথা বলতে পারছে না এই সর্দি বিশিষ্ট নাকের জন্য। নাকি কণ্ঠে বলল, চুপ বেডি, তোর এত ধরছে কেন? আবার বলিস না পছন্দ টছন্দ করিস ওই বেটাকে। নুসরাত তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করলো। চোখ দুটো সরু করে পরখ করে নিল সৌরভীকে। সৌরভী শব্দ করে শ্বাস ফেলে বলল, যা ইচ্ছে তোর তাই কর, আমি এতে নেই। নুসরাত কাঁথার ভেতর থেকে থামস আপ দেখালো। আরুষের নাম্বার ডায়াল করলো। প্রথমবার ফোন দেওয়ার পর রিং হতে হতে কেটে গেল। আবার কল দিলে আবারও একরকম হলো, আবারও দিল, আবারও সেম কাজ হলো। নুসরাত হেরে না গিয়ে লাগাতার কল দিতে থাকলো। আরশ তারপরও ধরলো না। দশমবারের মতো কল দিতে আরশ ফোন ধরলো। নুসরাত খেয়াল করলো না সেটা, মনে করলো এবারও কাট করে দিবে, তাই আবারও কল দিতে উদ্যোগী সে। নুসরাতের চিন্তায় ভাটা পড়ে শক্ত কণ্ঠের চিৎকারে। ফোনের ওপাশ থেকে ভেসে এলো গুরু গম্ভীর সুরে একটা স্ল্যাং, যারা কথাকার কল পিক করছি না, তারপর কেন লাগাতার কল দিয়ে যাচ্ছিস? ডু ইউ ফাকিং ওয়ান্ট টু মেরি মি অর হোয়াট? যে এইভাবে কুত্তার মতো পিছলে গেছিস? আরশের ক্রোধান্বিত সুরে চিৎকারে সৌরভীর মুখে অন্ধকার হয়ে গেল। নুসরাত চোখ কুচকে হেসে দিল সামান্য, তারপর পিপি করে কল কেটে গেল। নুসরাত নতুন উদ্যোগে ফোন দিল আবার। ফোন কানে লাগিয়ে মুখ কুচকে ফেললো। সৌরভীর দিকে অক্ষিপট ঘুরিয়ে বলে উঠল, ব্লক করে দিয়েছে। আর কোনো নাম্বার আছে? সৌরভী বলার পূর্বেই নুসরাত ফোন কেটে অন্য সিম দিয়ে কল লাগালো। প্রথমবার রিং হতেই কল পিক হলো। এবার নুসরাত সামান্য অবাক হলো এতে। তাছাড়া অপাশ থেকে এখনো পর্যন্ত কোনো টু শব্দ আসেনি। নুসরাত নাক ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়ে নাকি সুরে ডেকে উঠল, হ্যালো জানেমান। আরশের শান্ত আওয়াজ ভেসে এলো। নুসরাত থমকালো সামান্য ক্ষণের জন্য, অতঃপর শুধালো, প্রেম করবেন? আরশ পুরো ঠোঁট নাড়িয়ে গম্ভীর গলায় উত্তর দিল, আপনি হলে আলহামদুলিল্লাহ বলতে দ্বিরুক্তি করব না। প্রেম কি আর জিনিস? নুসরাতের চোখগুলো দেখার মতো প্রকট হয়ে গেল। যে কেউ দেখে বলবে অক্ষি কোটরের ভেতর থেকে বের হয়ে আসবে। মোবাইল মিউটে ফেলে সৌরভীর দিকে তাকিয়ে বলল, ভাই কোনো রিয়্যাক্ট করতেছে না, ফ্ল্যাট চালিয়ে যাও নাকি? সৌরভী এবার নড়ে চড়ে বসলো, বলে উঠল, স্পিকারে দে। নুসরাত যতক্ষণ পর্যন্ত চুপ ছিল লোকটাও চুপ ছিল। কল আনমিউট করে গলা খাকারি দিল, নাক টেনে বলে উঠল, জানেমান খাবার খাইছো? আপনি এসে মুখে তুলে খাবার খাইয়ে দেবেন, তারপরে খাবো। তার আগে আমার গলা দিয়ে একটা দানা পানিও নামবে না বউ। নুসরাতের চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। সৌরভীর দিকে চোখ উল্টে তাকালো। কল মিউট করে সৌরভীর দিকে চেয়ে বলে উঠল, এটা পাগলে ধরছে, বউ ডাকছে। এর মধ্যে আরশের গলা ভেসে আসলো, জানেমান কথা বলছেন না কেন? নুসরাত দাঁতে দাঁত চেপে নাকি সুরে শুধায়, প্রেম কয়টা করেছেন আপনি? আরশ গম্ভীর গলায় বলল, প্রেম অনেকগুলো করেছি, সেগুলো না হয় তোলা থাক, একদিন আপনাকে আদর দিতেই বলবো। নুসরাত শোয়া থেকে উঠে বসলো। তার অতিরিক্ত রাগ লাগছে, সাথে গরম লাগছে। সৌরভীকে ইশারা করলো এসির পাওয়ার কমিয়ে দিতে। কাঁথা শরীর থেকে ছুঁড়ে দূরে ফেললো। নুসরাত শুধালো, জানেমান বিয়ে করবেন আমায়? আরশ ধারালো চোয়ালে হাত বুলিয়ে নিয়ে অত্যন্ত শীতল কণ্ঠে বলে উঠল, কেন নয়? তার আগে এটা বলুন, শিকদার বাড়িতে এসে আপনাকে লাথি মারবো নাকি মোবাইলের ভেতর থেকে লাথি মারবো? সৌরভী বিছানায় মুখ চেপে হেসে ফেলল। নুসরাত বলল, আপনাকে আগে আমি লাথি মারবো? তুই আগে বল কয়টা প্রেম করছিস? আরশ কৌতুক করে বলে, তোকে বলতে বাধ্য নই, কি করবি তুই? নুসরাত রেগে মেগে বিছানার মধ্যে উঠে দাঁড়ালো, প্রায় লাফ মেরে। উচ্চ শব্দে চিৎকার করে বলে উঠল, আমিও তোকে লাথি মারবো, বদমাইশ কোথাকার একটা। থাপড়িয়ে গাল ফাটিয়ে ফেলবো, বেয়াদব। কিছু বলি না বলে মাথায় চড়ে বসেছে। আমি তোর মাথার উপর উঠে ঢোল বাজাবো, তুই আটকাবি আমায়? আরশ রাগের দাবানলে পিষ্ট হয়ে গা থেকে ঝরে পড়ল শ্বেত জল। নিমিষে পুরুষালী ষষ্ঠ পিঠ ঘেমে জবজবে হয়ে উঠল। গলার নীল রগগুলো ফুলে ফেপে উঠল রাগের তোপে। শ্বাস চলাচলের গতি দ্বিগুণ হলো। শক্ত হাতের তালু দিয়ে রেলিং চেপে ধরে নিজের অস্বাভাবিক রাগ নিয়ন্ত্রণ করার বৃথা প্রয়াস চালালো। দাঁতের মাড়ি চেপে ধরে বলে উঠল, Shut your fucking rude mouth and stop really lie a bastard. If you make one more sound, I swear I will slap you. So hard your teeth, you will fly out of your mouth. নুসরাত চোখ বড় বড় করে নিল। কত বড় সাহস তার! দাঁত নাকি থাপ্পড় মেরে ফেলে দিবে। এটার সাথে সংসার করবে না সে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য প্রায় নুসরাত চিৎকার করে উঠে বলল, তোর সাথে আমার এখানেই সব শেষ। তুই একটা কুত্তা, তুই পাঠা, তুই গরু, তুই মেয়েবাজ। বউ থাকতে অসংখ্য প্রেম করিস, লজ্জা লাগে না তোর? বদমাইশ নির্লজ্জ কোথাকার, তোর সংসার আমি করবো না পাঠা।
আরুষ নিজেও রেগে গেল। সামনে পেলে বেয়াদবের বাচ্চাটাকে কয়েকটা লাগিয়ে দিত। সে আজকাল মুখ চলছে অনেক বেশি। ফোন কানে লাগিয়ে চোখ মুখ ফ্যাকাশে করে বের হলো রুম থেকে। এক হাত প্যান্টের পকেটে পুরে রাবার বল পকেট থেকে বের করে এনে মুঠোর মধ্যে চেপে ধরল। ফোন কানে চেপে করিডোর পার হতে হতে চূড়ান্ত রাগী কণ্ঠে আওড়ালো, Say one more fucking word, Nusrat Nasir, and I swear, I will fucking... নুসরাত নিজেও দ্বিগুণ তালে চিৎকার করে উঠল, এবার তো এটা চূড়ান্ত। আমি তোকে ডিভোর্স দিব। তোর সাথে সংসার করব না আমি। আটকাতে পারলে আটকে দেখা। আরুষ সিঁড়ি বেয়ে দ্রুত পায়ে নামলো। খ্যাপাটে নয়নে ড্রয়িং রুমে একবার চোখ বুলিয়ে নিয়ে সবাইকে না দেখার মতো করে বেরিয়ে আসলো বাড়ি থেকে। রাগের ঘনত্ব এত বাড়লো আরুষের, দন্তকাপাটির একটা চাপে অন্যটা প্রায় ভেঙে যাওয়ার মতো হলো। কিরমিরিয়ে বলে উঠল, এখন সময় এসে তোর এই ফাঁকিং মুখ সামলা। আমার রাগ কিন্তু মাথায় চড়ে গেছে। আসার মেরে দুনিয়া থেকে তুলে দেব। তোকে আছাড় মেরে তোর মাথা ফাটিয়ে ফেলবো। ফোন রাখ শালা। তোর সাথে সংসার এখানেই শেষ। ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, বদমাইশ লুচ্চা পাঠা কোথাকার। সাইন করে দিবি। তোকে এই ডিভোর্স দিয়ে আমি আরেকটা বিয়ে করব। তুই শুধু বসে বসে দেখবি আর আঙুল চুষবি। আরুষ নুসরাতের কথা শুনে কি বলবে বুঝে উঠতে পারল না। রাগে উঠলে তার মাথা ঠিক থাকে না। নুসরাতের উদ্ধততা সে মেনে নিতে পারল না। নিজেও চিৎকার করে বলে উঠল, কসম করে বলছি নুসরাত নাসির, পরের জন্ম বলে যদি কিছু হয় তাহলে তোর মতো বেয়াদব অভদ্র মহিলাকে আমি বিয়ে করব না। নুসরাত দমে যাওয়ার পাত্রী নয়। সে ফোনের ওপাশ থেকে গলা ফাটিয়ে চিৎকার করে উঠে পড়ল, আমি মনে হচ্ছে মরে যাচ্ছি আপনাকে বিয়ে করার জন্য। ফোন রাখ শালা। আর লিখে নে, 2 দিনের ভেতর আমি বিয়ে করব তোর সামনে বসে। তারপর আমার জামাইকে তুই দুলাভাই ডাকবি। নুসরাত আরুষকে ফোন রাখার কথা বলে নিজেই মুখের উপর ফোন কেটে দিল। আরুষের রাগে ঘি ঢালার মতো কাজ করলো। নুসরাতের মুখে দ্বিতীয় বিয়ের কথা শুনে সে কি সত্যি বলছে নাকি ওই কথা? রেগে গিয়েছে বলেই তো বলেছে, কিন্তু ওই বেয়াদব মহিলার মুখে তর্ক করার বদভ্যাস কখনো যাবে না। আজ একটা উচিত শিক্ষা দিয়ে আসবে সে। সৈয়দ বাড়ির ফটক থেকে বের হয়ে আসলো বড় বড় পা ফেলে। কানে তখনও ফোন লাগানো। বেমালুম ভুলে বসেছে সেটা। নুসরাত ফোন কেটেছে তার মুখের উপর, এটা ভাবতে আরশের রাগ বাড়ছে তরতর করে। কত বড় সাহস তার মুখের উপর ফোন কাটে। আরশ ফোনটা শক্ত হাতে চেপে অন্য হাতে নাক ঘষল। কয়েকবার ঘষল এরকম করে। কিয়ৎকাল অতিবাহিত হতেই নাকের ডগায় খসখসে অনুভব হলো। এরপর জ্বালা পোড়া শুরু হলো। নাকের ভিতর চাপ অনুভব হতে হাত দিয়ে নাকের ডগায় স্পর্শ করলো আরশ। সামান্য ঘষে হাত চোখের সামনে আনতে বিরক্ত হলো। নাক কুঞ্চিত করলো। মুখ দিয়ে নিচু স্বরে ধ্বনিত হলো, Now this fucking blood has to start coming out. What the hell here? আরশ আরও 2-1 হাতের তালু দিয়ে নাকে ঘষলো শক্ততার সাথে। চোখে অন্ধকার দেখলো, সাথে মাথা ঘুরে উঠল। আরশ পাত্তা দিল না। তার মাথায় আজ আগুন চড়ে বসেছে। এই বেয়াদবটাকে কয়েকটা না দিলে এর কাচির মতো চলা জিহ্বা বন্ধ করা যাবে না। ঠিকদার বাড়িতে যেতে যেতে নাক এমনভাবে হাতের তালুতে ডলল, নাকটা লাল টকটকে হয়ে গেল। হাতের রাবার বলটা দূরে ছুঁড়ে ফেললো রাগে। এটা কোনো কাজের না। সামান্য পরিমাণ রাগে রিলিফ আসেনি এত প্রচেষ্টার পর। শিকদার বাড়ির গেট খুলে দাঁড়িয়েছিলেন নিজাম শিকদার। আরশকে দেখে এগিয়ে আসলেন কথা বলতে। আরশ কোনো কথা কানে নিল না তার। ধূপধাপ পায়ে এগুলো বাড়ির ভিতর। অচেনা একটা বাড়িতে কোনো দিকে না থেকে লাফিয়ে গিয়ে ঢুকে গেল। নিজাম শিকদার তবটা খেয়ে দাঁড়িয়ে রইলেন বাড়ির সামনে। ছেলেটা তাকে এমনভাবে অদেখা করে গেল যেন সেখানে দাঁড়িয়েই নেই। তার বাড়িতে ঢুকে গেল সুরসুর করে তাকে রেখে। অবাক হয়ে যখন নিজাম শিকদার চেয়ে রইলেন আরশের যাওয়ার দিকে, তখনই বাড়ির ভেতর থেকে আসলো বিকট শব্দ। নিজাম শিকদার দৌড় দিলেন ভিতরে। ড্রয়িং রুমে উপস্থিত হতেই কানে আসলো নুসরাত আর আরশের তর্কাতর্কি। নিজাম শিকদার চিৎকার অনুসরণ করে এসে উপস্থিত হলেন সৌরভীর রুমের সামনে। ভেতরে ঢুকে পরিবেশ পরিলক্ষণে পূর্বেই তার মুখের উপরে ধূপ করে দরজা লাগিয়ে দিল। আরও সৌরভীর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে শুধালেন, কি হয়েছে? সৌরভী শ্রাগ করল। অতঃপর দুজনকে ফুল প্রাইভেসি দেওয়ার জন্য নিজের দাদা নামক লোকটাকে টেনে নিয়ে চলে গেল দোতলার দিকে। এই লোক এখানে থাকলে আরো ভেজাল করবেন, তাই এই মুহূর্তে ওনাকে নিয়ে যাওয়া উত্তম। আরশ ধূপধাপ পায়ে রুমে ঢুকতেই নুসরাত থকচকালো। সে মনে করেনি আরশ চলে আসবে শিকদার বাড়িতে। অতিরিক্ত রাগে চিৎকারে কপালে ঘাম জমা হয়েছে দুজনার। শ্বাস ফেলছে দুজনাই ঘন ঘন। আরশ তখন নাকে রক্ত মোছার জন্য এখনো লেগে আছে চারিদিকে ছড়িয়ে। সরু নলি দিয়ে মৃদু রক্ত বেরোচ্ছে নাসারন্ধ্রের ভেতর থেকে। আরশ সৌরভীর দিকে না চেয়ে হাত দিয়ে চুটকি বাজালো। তারপর ইশারা করলো রুম থেকে বের হওয়ার জন্য। সৌরভী কোনো প্রকার বাক্য ব্যয় না করে নিঃশব্দে বেরিয়ে পড়ল রুমের বাহিরে। আরশ দ্রুত হাতে দরজা ছিটকিনি লাগালো। অতঃপর খ্যাপাটে চোখে নুসরাতের দিকে এগিয়ে যাবে নুসরাত সতর্কতা জারি করলো,
এক পা আগাবি না। আরস কথা কানেই নিল না। নুসরাতের কথা না শোনার ভান করে চুপচাপ পা বাড়ালো বিছানার দিকে। নুসরাত তখন রাগে বিছানায় দাঁড়িয়ে আরসের সাথে চিৎকার করে কথা বলছিল। এখনো পর্যন্ত বিছানার মধ্যে দাঁড়িয়ে আরও সেটা এগিয়ে গেল বিছানার কাছে। নুসরাত পেছনে সরার পূর্বে নিজের বলিষ্ঠ এক হাত দিয়ে মেয়েলি পিঠ পেঁচিয়ে ধরল। অতঃপর একটা নিয়ে বিছানার উপর থেকে কোলে তুলে নিল। নুসরাত চোখ গোল গোল করে তার পানে চাইতে আরসের শান্ত চোখের সাথে চোখাচোখি হলো। চোখ স্থির রেখে আলগোছে নুসরাতের পিঠ থেকে নিজের হাত সরিয়ে নিল। ব্যালেন্স হারিয়ে তখনই দুপ করে মাটিতে পড়ল নুসরাত। মেঝেতে পড়ে কোমরে ব্যথা পেল। অস্বাভাবিক ব্যথায় কুকিয়ে উঠল কোমর চেপে ধরে। এক হাতে ভর দিয়ে উঠে বসল। নুসরাত চিৎকার করে উঠল গলা ফাটিয়ে। আরস দাঁত কিরমিরিয়ে নিজের রাগ সামলানোর বৃথা চেষ্টায় রক্ত হতে নাকের সরু দ্বারা দিয়ে চুরচুর করে লাল তরল গড়িয়ে পড়ল। বিরক্তির সাথে তা আবার মুছল হাতের তালুতে। নুসরাতের দিকে কিছুক্ষণ লাল চোখ দিয়ে চেয়ে একটানে বসা থেকে দাঁড় করালো। ফিরেও দেখল না হাতে ব্যথা পেয়েছে কিনা। আরসের হঠাৎ এমন আক্রমণে নুসরাতের মাথা ঘুরে উঠল। কোমরের ব্যথা আর হাতের ব্যথায় মুখ কুচকাতেই ঠাটিয়ে বাগালে থাপ্পড় পড়ল। নুসরাতের উপর জমা হওয়া এতক্ষণের রাগ সামান্য কমল না। অতঃপর আবারও রুম কাঁপিয়ে আরেকটা থাপ্পড় পড়ল ডান গালে। নুসরাত বা হাতে বাগাল চেপে ধরল নিজের গাল বাঁচানোর জন্য। আরসের দিকে চোখ বুলিয়ে নিয়ে আবারও ডান গালে বাজিয়ে আরেকটা থাপ্পড় বসালো। নুসরাত দুগালে দু হাত চেপে রাগে চিৎকার করে উঠল। তোকে আমি ডিভোর্স দেবো কুত্তা। তোর মতো পাঠার সাথে আমি সংসার করব না। তোকে আমি বিয়ে করব না। তোর সংসার তুই কর, তোর সাথে থাকবো না আমি। তুই পাঠা পাঠা পাঠা। নুসরাত এক হাতে চেপে ধরা গাল ছেড়ে নিজের পকেট থেকে ছুরি বের করলো। সেটা চালাতে যাবে তার পূর্বে আরেকটা বাজিয়ে থাপ্পড় পড়লো। চোখে অন্ধকার দেখলো মেয়েটা। এবারে থাপ্পড়টা এত জোরালো ছিল নুসরাতের কানে লেগে এসেছে একদম। নুসরাত চোখের পাপড়ি ঝাপটে শক্ত হাতে ছুরি মুঠোয় পুড়ে তা আরসের বুকের ভেতর চালাতে যাবে তার আগে আরস তার হাত মুচড়ে ধরলো। তা ঘুরিয়ে দিয়ে নুসরাতের পিঠের মধ্যে চেপে ধরলো। হিসিয়ে পুরো ঠোঁট দিয়ে অস্ফুট স্বরে বলে উঠল, তুই সংসার করবি, তোর বাপ সংসার করবে, তোর 14 গোষ্ঠী সংসার করবে। তাছাড়া এই ছুরি ছুরি খেলা অনেক দেখেছিস, আমিও দেখেছি। আক্রমণের পন্থা পরিবর্তন কর, সব পুরনো হয়ে গেছে। এই দেখ, আমার চোখ ধাঁধিয়ে গেছে এসব দেখতে দেখতে। নুসরাত হাত চালাতে না পেরে রাগে চিৎকার করে উঠল। আরসের হাতের কবল থেকে নিজের হাত ছাড়ানোর বৃথা প্রচেষ্টা করলো। বা হাত দিয়ে আরসকে খামচে দিবে সেটা আরসের রাগ বাড়িয়ে দিল আরো বেশি। নুসরাতের দুহাত এক হাতের সাহায্যে পিঠের কাছে পেঁচিয়ে নিল। তারপর মুচড়ে ধরল। হাত মুচড়ানোর জন্য দুহাত ব্যথায় ঝিমঝিম করে উঠল আরসের দিক থেকে। তবুও নুসরাতের খ্যাপাটে দৃষ্টি সরল না। রাগে কিরমিরিয়ে উঠে বলল, করবো না আমি তোর সংসার। বিয়ে করবো না আমি তোকে। তোকে ডিভোর্স দিয়ে আমি আরেকটা বিয়ে করব। কথায় কথায় তুই আমাকে চড়থাপ্পড় মারিস। আরস দন্ত কপাটি চেপে ধরল একটার সাথে অন্যটা, দাঁতের সাথে দাঁত পিষে হিসিয়ে বলে উঠল, নুসরাত নাসির, লিসেন কেয়ারফুলি, ইউ আর অনলি মাইন। আই সোয়ার, আমাকে ছাড়া দ্বিতীয় কাউকে নিজের জীবনের সাথে জড়ানোর কথা ভাবলেও তোকে আমি নিজ হাতে মেরে ফেলবো। নুসরাত চোখ বন্ধ করে শ্বাস ফেললো শব্দ করে। জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, হলো না। কালোমনির চোখগুলো জলজল করে উঠলো। আরসের দিকে তাকিয়ে ক্ষিপ্ততার সাথে আওড়ালো, আমি আপনাকে ডিভোর্স দিব, এটাই আমার শেষ কথা। আরস নাকের মধ্যে নিজের বা হাত ঘষলো। আজ একটু বেশি জ্বালা পোড়া করছে এই বুলশিটটা। নুসরাতকে ঠেলে পেছনে নিয়ে গেল যতক্ষণ পর্যন্ত পিঠ না ঠেকে যায় টেবিলের সাথে। পিঠ টেবিলে ঠেকতে নুসরাত মাথা তুলে উপরে তাকালো। আরো শক্ত হাতে তার থুতনি চেপে ধরলো। কণ্ঠ খাদে নামিয়ে কর্মর করে বলে উঠল, নুসরাত নাসির, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আজ আমি যে তোমাকে মারিনি, আমাকে রাগিও না। নুসরাত চাপা ক্লেশ ভেতরে চেপে চিৎকার করে বলে উঠল, আপনিও আমাকে রাগাবেন না। কথায় কথায় গায়ে হাত দেন কেন আপনি? আমি আপনার নামে নারী নির্যাতনের মামলা করব। নুসরাত অতিরিক্ত রাগে গলার কাছে কান্না দলা পাকালো। আরস নুসরাতের চোখে চোখ রেখে হাত ছেড়ে দিল। নিজেদের ভেতরে দূরত্ব মিটানোর পূর্বেই নুসরাত হাত ঘুরিয়ে এনে আরসের গালে থাপ্পড় মারতে নিল। আরস সামান্য বিরক্ত হলো এতে। কি থাপ্পড় থাপ্পড় খেলা শুরু করেছে বেয়াদব মহিলা। আরস চাইলেই মহিলাকে এক হাত দিয়ে তুলে আছাড় মারতে পারবে। কাকে সে তেজ দেখায় এই ছোট শরীর নিয়ে? নুসরাতকে দ্রুত বেগে আসা হাত থেমে গেল আরসের বলিষ্ঠ হাতের পেছনে। আরস ভ্রু নাচিয়ে আওড়ালো, নুসরাত নাসির, ইউ আর সো মিন। এতক্ষণ ধরে কি ক্লাস করলাম? নিজের টসটসে গালগুলোকে কেন থাপড় খাওয়াতে উঠে পড়ে লেগেছো? এত যদি আমার হাতে মার খেতে ভালোবাসো তাহলে প্রথমেই বলে দিতে, আমি না হয় নিজ দায়িত্বের ব্যবস্থা করে দিতাম। পরপর বাজিয়ে দুটো থাপ্পড় পড়ল নুসরাতের গালে। নুসরাত চোখ কুঞ্চিত করে আরসের পানে চাইতে আরস তার থুতনিতে বল প্রয়োগ করে চেপে ধরল। প্রখর দৃষ্টি নিক্ষেপ করে এক হাতে কোমর পিছিয়ে তুলে বসালো টেবিলের ওপর। ধারালো কণ্ঠে পুরুষালী পুরু ঠোঁট দিয়ে সতর্কবাণী উচ্চারিত হলো,
এই ছোট্ট শরীরে এত তেজ আসে কোথা থেকে? আসার মেরে সব তেজ বের করে দেব। বেয়াদব, বেশি লাফালাফি করবো না, দুটো পা কেটে ঝুলে রেখে দেব, অসভ্য মহিলা। দুপুর 2:18 আরুষের মোবাইলে কল আসলো আন্নোন নাম্বার থেকে। আরুষ ফোন পিক করে না আন্নোন নাম্বার হলে, কিন্তু আজ কি মনে করে যেন কল পিক করলো। ফোন কানে লাগিয়ে হ্যালো বলার পূর্বেই ওপাশ থেকে গমগমে সুরে কর্কশ আওয়াজে কেউ বলে উঠল। সৈয়দ বাড়ির ড্রয়িং রুমে হেলাল সাহেব থমথমে মুখ করে বসে আছেন। হেলাল সাহেব ছাড়া সকলের ঠোঁটে মিটিমিটি হাসি লেগে আছে। যথাসম্ভব নিজেদের গম্ভীর রাখার চেষ্টা করছেন সবাই, তারপরও ঠোঁট ঠেলে ঠিকই হাসির ফোয়ারা বের হচ্ছে। হেলাল সাহেবের কানে কানে সুফি খাতুন কিছু বলতে ওনার শক্ত দৃষ্টি নিজেদের দিকে অনুভব করলেন সোহেব সাহেব। ভাইয়ের পানে চেয়ে মেকি হাসি আসার চেষ্টা করলেন, পরপর আবার নিজেকে সামলে নিলেন। হেলাল সাহেব হাতের মোবাইল সোহেব সাহেবের দিকে তুলে ধরে শুধালেন, এসব কি? দুজনই চোয়াল ঝুলিয়ে মাথা দুদিকে নাড়িয়ে বোঝালেন এসব কি তারা জানে না। হেলাল সাহেবের মুখ দেখার মতো কালো বর্ণের হলো। শক্ত মুখ বানিয়ে ঝর্ণা বেগমকে ডেকে উঠলেন। ঝর্ণা, বোন আমার, এদিকে আয় একটু। ঝর্ণা বেগমের মাথায় ওনা টেনে তড়িঘড়ি করে আসলেন ড্রয়িং রুমে। ওনার পেছন পেছন এসে হাজির হলেন লিপি বেগমও। প্রশ্নাত্মক দৃষ্টিতে দুজনেই নিজেদের স্বামীদের দিকে তাকালেন। ঝর্ণা বেগম ঈষৎ নিচু সুরে জানতে চাইলেন, বড় ভাইয়া ডেকেছেন? হেলাল সাহেব শক্ত হাতে মোবাইলটা ঝর্ণা বেগমের দিকে তুলে ধরে শুধালেন। এসব কি? ঝর্ণা বেগম সামান্য থমকালেন। স্ক্রিনে থাকা ভিডিও দিকেছে। পর্দা আড়াল থেকে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন রোহিণী। ভিডিওটা দেখে বুঝতে দেরি হলো না এসব কার সাজি। কার ইচ্ছে করলে এখান থেকে নিজের ঝাঁটা ছুঁড়ে মারতে বেয়াদব ছেলেটার উপর, কিন্তু সম্ভব হলো না, তাই চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ঝর্ণা বেগম ঠোঁট চেপে ধরে নীরবে চোখ নামিয়ে নিলেন, কথা বের হলো না। হেলাল সাহেব চিৎকার করে উঠলেন, বাড়ির বউ মেয়েদের ভিডিও এখানে কি করে? কি এসব আপলোড করেছে? তোর ছেলে এই ভিডিওয়ে কি করে? আর মেয়েদের মাথায় ওড়না কোথায়? হেলাল সাহেবের ক্রোধান্বিত গলার আওয়াজ দোতলার প্রতিটা রুম ভেদ করলো। আবারও তিনি চোয়াল শক্ত করে বলে উঠলেন, কথা কেন বের হচ্ছে না মুখ দিয়ে? ইহরাম, এখানে কি করছো? আহান এখানে কি করছে? নাসিরের বউ এখানে কি করছে? বাড়ির মানুষের ভিডিও সোশ্যাল মিডিয়ায় কিভাবে যায়? উত্তর দাও। হেলাল সাহেবের পাশে বসে তাকে আরো উস্কানি দিলেন সুফি খাতুন। সুফি খাতুনের এমন কাণ্ডে সকলে বিমূর্ত হয়ে গেলেন। রোহিণী লজ্জায় দুপাশে মাথা নাড়ালেন, চোখ মেঝেতে নামিয়ে স্থির দাঁড়িয়ে রইলেন ঝর্ণা। হঠাৎ হঠাৎ কেঁপে উঠলেন ভয়ে। ভদ্রমহিলার চোখে ঈষৎ পানির স্পর্শ দেখা গেল। ঠোঁট চেপে নিজেকে সামলানোর চেষ্টা করলেন। শুভ্র মুখে আধার নামলো। জায়ান বাড়ির ভেতরে ঢুকতেই এমন অবস্থা দেখে কপালে সামান্য ভাঁজ পড়ল। ভ্রু কুঞ্চিত করে শুধালো, কি হয়েছে? হেলাল সাহেবের ক্রোধান্বিত ভরা চোখ ঘুরে গেল জাইনের দিকে। দাঁতের মাড়ি চেপে চেপে আওড়ালেন, নিজের বউয়ের খোঁজ খবর রাখো? তোমার বউ কি করে বেড়াচ্ছে তার খেয়াল আছে? জাইন ভ্রু সামান্য উঁচিয়ে এসে বসলো হেলাল সাহেবের সম্মুখে। নিজের রক্ষীগুলোকে সামনে চেপে ধরা ডিভাইসটার দিকে তীক্ষ্ণ আঁকি মেলে কিয়ৎকাল দেখলো, অতঃপর পায়ের উপর পা তুলে বসে উত্তর করলো, বউয়ের খোঁজ খবর রাখবো কেন? বউ কি পালিয়ে যাচ্ছে নাকি? আজব কথাবার্তা বলেন আপনি। আর আপনি এমনি চিৎকার করে নিজের ব্লাড প্রেশার বাড়াচ্ছেন কেন? পরে সুস্থ হয়ে হাই হুতাশ করবে না বলে আপনার এই কাজটা বড় অদ্ভুত। ছোট্ট একটা জিনিস টেনে টেনে লম্বা করে ফেলেন, এটা কোনো বিষয় হলো? আর যদি বেশি সমস্যা হয় এটা নিয়ে, তাহলে সাইবার ইউনিটের সাথে কথা বলে সব জায়গা থেকে ভিডিওগুলো সরিয়ে ফেললেই হয়। সামান্য বিষয় টেনে কিভাবে লম্বা করা যায় তা আপনার থেকে শেখা উচিত। এনোয়িং পারসন। জাইনের শক্ত কথা হেলাল সাহেবের চোয়াল ঝুলে পড়লো। এতক্ষণ বাঘের মতো গর্জন করলো, এবার ভেজা বিড়ালের মতো মুখ বানিয়ে বসে রইলেন। জাইন শার্টের ভাঁজ ঠিক করে নিয়ে হাতা গোটাতে গোটাতে উঠে দাঁড়ালো, গম্ভীর গলায় বলে উঠল, আমি কথা বলে নেব, আর যেন এই বিষয়ে নিয়ে কোনো কথা বলতে না দেখি। মেজমা, আম্মু, যার যার কাজে যান আপনারা। আর দাদি, আপনি উস্কে দেওয়ার কাজটা খুব ভালো পারেন। মাইন্ড ব্লোয়িং, এগিয়ে যান। শোয়েব সাহেব উল্টো পাশ ফিরে হাসলেন। সুফি খাতুনের মুখ কালো হয়ে গেল। জাইনের পানে তীক্ষ্ণ চোখে চেয়ে অনেক ভালোভাবে পরখ করতে ভুললেন না। পুলিশ স্টেশনে পায়ের উপর পা তুলে বসে নুসরাত, তার এক পাশে আহান, অন্য পাশে ইরহাম। দুজনেই সাক্ষী হিসেবে বসে। কর্মকর্তা মৃন্ময় তুষার একবার সামনে বসা ভদ্রমহিলার দিকে চোখ তুলে তাকে অবলোকন করে চোখ নামিয়ে নিল। নিজের টেবিলের দিকে জানতে চাইল। নুসরাত চোখের পানি মুছে নিল। চোখের পানির অস্তিত্ব নেই। তারপরে এমন করলো, শব্দ করে নাক টেনে বলে উঠল, আপনি কেস ফাইল করুন ওই ব্যাটার নামে। নারী নির্যাতনের যেই যেই ধারা আছে সবগুলো আপনি না জানে আমি জানি, বলে দিচ্ছি আমি। ধারা 7, ধারা 354, ধারা 394, ধারা 395,
সবগুলো ধারা ওই পাঠার উপর অ্যাপ্লাই করেন। আপনি চাইলে আরো দু একটা নিজের ইচ্ছে মতো বসাতে পারেন। মৃন্ময় তুষার ঠোঁট টিপে নুসরাতের দিকে তাকালো, মৃদু আওয়াজে বলল, আপনি পা নামিয়ে বসুন, তারপর কথা বলুন। ফার্স্টে একটু পানি খেয়ে নিন। নুসরাতের দিকে পানি বাড়িয়ে দিল মৃন্ময় তুষার। নুসরাত পুলিশ নামক এই ভাদাইম্মা কর্মকর্তাকে দেখে বিরক্ত হলো, নাক টেনে বলে উঠল। আগে এফআইআর কাটুন, তারপর পানি খাবো। মৃন্ময় তুষার জিজ্ঞাসা করলো, আপনার স্বামী আপনাকে কিভাবে মেরেছেন? নুসরাত বিস্ময় নিয়ে শুধালো। কিভাবে মেরেছে মানে কি? আপনি কি দেখতে চাচ্ছেন আমাকে আবার মেরে আপনাকে ওই পাঠা দেখাক তাহলে? মৃন্ময় তুষার ঠোঁট টিপে বলল। আমি এটা বলতে চাইনি মিসেস। নুসরাত হাত তুলে থামিয়ে দিল, শক্ত কণ্ঠে বলে উঠল। মিসেস না অন্য কিছু বলুন। মৃন্ময় তুষার মাথা নাড়ালেন, শুধালো। আপনার স্বামী আপনাকে কিভাবে মেরেছেন? পিঠে মেরেছেন নাকি হাতে? নুসরাত নিজের গাল বাড়িয়ে দিয়ে বলে উঠলেন। গালে মেরেছে গুনে গুনে 6টা। এবার নারী নির্যাতনের কেস ফাইল করুন। মৃন্ময় তুষার অবাক কণ্ঠে বললেন। মাত্র 6টা? তো 6টা কি আপনার কাছে কম মনে হচ্ছে? না না, তেমন কিছু না। নুসরাত বলল। আপনি চাইলে আমি প্রমাণ দেখাতে পারি। এই জন্য দুজন সাক্ষী নিয়ে এসেছি। এই যে এই দুজন আমাকে পেটানোর সময় ওই জায়গাতেই উপস্থিত ছিল। আহান আর ইরহামের জ্বর অবস্থা কাহিল নিভু নিভু চোখে চেয়ে দুজনেই মাথা নাড়ল। মৃন্ময় তুষার গম্ভীর কণ্ঠে বলে উঠল। আপনার স্বামী আপনাকে মারধর করলো আর আপনি মার খেতেই থাকলেন, কোনো বিরোধিতা করলেন না, ওনার বিরুদ্ধে নিজে কোনো পদক্ষেপ নিলেন না। নুসরাত দুঃখী মুখ বানিয়ে কপালে হাত রাখলো। জ্বরের প্রকোপ বাড়ছে সময়ের সাথে। চোখের পানি কাপড়ে মুছে নিয়ে বলে উঠল। ওই পাটার সাথে আমি কি পারবো? ওই ব্যাটা গরুকে আমি দুটো গালিও দিতে পারিনি। মহিষের মতো শক্তি এর। মৃন্ময় তুষারের পেট ঠেলে হাসি হাসলো, তারপরেও হাসি পেটে চাপলো। সে একজন কর্মকর্তা, এভাবে হাসা বেমানান, তাই বলে উঠল। তা তো বুঝতেই পারছি আপনি কেমন গালি দিতে পারেননি। নুসরাত বলে উঠল। আপনার খোঁজ গল্প রাখেন নিজের কাছে। এখন ধারা 7 ওনার নামে অ্যাপ্লাই করেন। মৃন্ময় তুষার বলল। ধারা 7 তো অপহরণ, এটা কিভাবে হলো? 2 সপ্তাহ পূর্বে আমাকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়েছিল কুত্তাটা। মৃন্ময় তুষার কিছু বলার পূর্বে নুসরাত বিরক্তির সাথে তার কথা কেটে দিল, চোয়াল শক্ত করে বলে উঠল। কাটেন ভাই, নারী নির্যাতনের সকল ধারা, নাকি আবার বলে দেব কোনটা কি? আহান আর ইরহাম চোখ বুজে চেয়ারে শুয়ে পড়ল, মাথা এলিয়ে। জ্বরের জন্য মাথা তুলে দাঁড়াতে পারছে না, আর এই মহিলা তাদের নিয়ে আসছে সাক্ষী দিতে। এর চেয়ে ঢের ভালো এখানে বসে বসে এক ঘুম দেওয়া। মৃন্ময় শুধালো। আপনি ল স্টুডেন্ট? নুসরাত কাটকাট কণ্ঠে বলল। আরে ধুর না, লয়ার স্টুডেন্ট হতে যাব কেন? এখানে আসার আগে ধারাগুলো দেখে এসেছি। এখন কেস করেন তাড়াতাড়ি। সাথে বাল্যবিবাহের কেস দিবেন আমার মরহুম দাদার নামে আর আমার স্বামীর নামে। 7.5 বছরে একটা মেয়েকে সে কিভাবে বিয়ে করে এই জন্য। মৃন্ময় চোয়াল ঝুলিয়ে বসে রইল। আসলে সে কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। হাতের কাছে থাকা রেজিস্টার খাতা নিয়ে শুধালো। আপনার স্বামীর নাম? নুসরাত ঝটপট উত্তর দিল। সৈয়দ আরশেলাল। মৃন্ময়ের খাতায় লেখা হাত থামলো। রুচি আবারও নিশ্চিত হওয়ার জন্য বলে উঠল। আপনার স্বামীর নাম কি আবার বলুন। কানে কম শুনে নাকি? আমি আর পারবো না বলতে। যা শুনেছেন তাই লিখুন চুপচাপ। এসব ছোট ছোট কথা বলে নিজের মহামূল্যবান সময় নষ্ট করার কোনো ইচ্ছে নেই আমার। মৃন্ময় অদ্ভুত চোখে নুসরাতকে কিছুক্ষণ দেখলো। এতক্ষণ যে বকর বকর করে সময় নষ্ট করলো তার বেলা কিছু না। আর সামান্য এক কথা দুবার জিজ্ঞাসা করায় তার সময় নষ্ট হয়ে যাবে বলে এই মহিলা। অদ্ভুত। মৃন্ময় তুষার জিজ্ঞাসা করলো। আপনার স্বামীর নাম্বার দিন। নুসরাত ঝরঝর করে বলে গেল নাম্বার। মৃন্ময় নিজের মোবাইলে ফোন নিয়ে কল লাগালো আরশের নাম্বারে। ওপাশ থেকে ফোন পিক হতেই বলে উঠল। সৈয়দ আরশেলাল, একটু পুলিশ স্টেশনে এসে হাজিরা দিয়ে যান। আপনার স্ত্রী আপনার নামে নারী নির্যাতনের কেস করেছেন। কথাটা শেষ করে মুখের উপর ফোন কেটে দিল। আশেপাশে উত্তরের আশা করলো না। নুসরাত নড়ে চড়ে বসলো। মৃন্ময় বলে উঠল। আপনার স্বামী আসার পর সব ক্লিয়ার হবে। নুসরাত বলে উঠল। কি ক্লিয়ার হবে? সোজা লকআপে ঢুকিয়ে পশাতে কয়েকটা বাড়ি লাগিয়ে দেবেন, এর বেশি কিছু করবেন না। মৃন্ময় এক গম্ভীর মুখ বানিয়ে বসে রইল সামনে ছেড়ে। নুসরাত কিছুক্ষণ চুপচাপ থেকে বিরক্ত হয়ে গেল। পাশে তাকিয়ে দেখলো ইরহাম আর আরহান ঘুম দিচ্ছে, তাই নিজেও চোখ বুজে নিল। মৃন্ময় ভিতরে ভিতরে এদের অবস্থা দেখে অবাক হলো। সবগুলো পুলিশ স্টেশনে এসে ঘুমাচ্ছে। নুসরাতকে উদ্দেশ্য করে মৃন্ময় জানতে চাইল। এটা কি আপনার শ্বশুর বাড়ি যে ঘুমাচ্ছেন এখানে? নুসরাত নাক টেনে নিয়ে বলে উঠল। আরশ ভাই না আসা পর্যন্ত এটা আমার শ্বশুর বাড়ি। এখন ঘুমোতে দিন, ডিস্টার্ব করবেন না তো।
নুসরাত এক চোখ খুলতেই প্রথমে অক্ষিপটে ভাসলো চশমা পরিহিত পুরুষালী দুটো চোখ তার উপর ঝুঁকে আছে। চোখ দুটো বললে ভুল হবে, পুরো শরীর তার দিকে ঝুঁকে আছে। নড়ে চড়ে পাশে তাকাতে দেখলো মৃন্ময় চেয়ার এসে বসে। বিস্ময়ে কবলিত চোখগুলো তড়িৎ আশেপাশে ঘুরে গেল মৃন্ময়কে খোঁজার উদ্দেশ্যে। নেই নেই কোথাও পুলিশ অফিসারটা। এক হাত ঘাড়ে রেখে মাথা কাত করতেই কানে আসলো, ঘুম শেষ মিসেস? নুসরাত থমকে গেল। ঘাড় কাত রেখে ওভাবে আরশের পানে নিজের পরিপূর্ণ দৃষ্টি নিবিষ্ট করলো। এত ঠান্ডা আচরণ সে আশা করেনি আরশের কাছ থেকে। এতটা কুল কিভাবে এই লোক? নুসরাত বুঝলো ঠিক ঘাপলা আছে এখানে, তাই নিজের জায়গায় স্থির থেকে শুধালো, কতক্ষণ হলো এসেছেন? আরশ নুসরাতের থেকে চোখ সরিয়ে হাতের কালো বেল্টের ঘড়ির দিকে তাকালো। রোলেক্স সাবমেরিনের ঘড়ির দিকে চোখ রেখে পুরো ঠোঁট নাড়িয়ে আওড়ালো, 3 hour 39 minute and 30 second. নুসরাত মাথা নাড়ালো। উঠে বসতে যাবে, নাকে ধাক্কা খেলো পুরুষালী শরীর থেকে আসা করা ঘ্রাণ। নুসরাত ঠিক বুঝে উঠতে পারলো না আসলে কিসের ঘ্রাণ এটা। ঠোঁট টিপে আর চোখে দেখলো আরশকে। আরশ গিবাবাকে নুসরাতের দিকে সামান্য ঝুঁকে আসতে ঘ্রাণটা আরো কড়াকড়ি ভাবে তার নাসারন্ধ্রের ভেতর দিয়ে সুরসুর করে ঢুকে গেল। অতিরিক্ত কোনো কিছুর ঘ্রাণই সহ্য করতে পারে না নুসরাত, তাই নাক টেনে হাহা বলে হাঁচি দিয়ে উঠলো। হাঁচির সাথে মুখ থেকে কিছু জিনিস এসে লাগলো আরশের অফ শোল্ডার টি শার্টে। আরশ বিরক্ত হলো, পুরুষালী ঠোঁট জোড়া নাড়িয়ে শক্ত কণ্ঠে বলল, হোয়াট ইজ দিস নুসরাত নাসির? যত সব ছোটল কি কারবার। নুসরাত টিপ টিপ চোখে তাকালো আরশের দিকে। আরশ বিরক্ত হয়ে নিজের কাপড় মুছতে মুছতে ধমকে উঠল, গেট দ্য ফাক আউট নুসরাত নাসির। নুসরাত ঘোলাটে চোখে তাকালো, কি হলো? এক মুহূর্তে এই লোকের এমন রং পাল্টে গেল কেন? অবাক চোখে তাকিয়ে থাকতে থাকতে কানে এসে আবারও শক্ত কণ্ঠে ঝাঁঝ মেশানো চিৎকার লাগলো, আই সে গেট আউট। নুসরাত উঠে দাঁড়ানোর পূর্বেই আরশ হাত টেনে দাঁড় করালো তাকে। অস্বাভাবিক গরম গা উপলব্ধি হলো। শক্ত করে ধরে রাখা হাত কিছুটা নমনীয় হয়ে আসলো। এক হাতে নুসরাতের কবজি চেপে ধরে বের করতে করতে বলে উঠল, আর ইউ নট লিসনিং টু হোয়াট আই এম সেইং? আই এম টেলিং ইউ, গেট দ্য ফাক আউট অফ হিয়ার, গো। নুসরাত নিজের হাত ছাড়িয়ে নিল আরশের হাতের মুঠো থেকে। সে কি যাচ্ছে না এমন ঠেলে বের করছে? আর ওই পুলিশ অফিসার মরেছে কই? নির্ঘাত আরশের থেকে টাকা খেয়ে ভেগেছে। নুসরাত ওখানে দাঁড়িয়ে ভেবে নিল পুলিশ অফিসারের ব্যান্ড বাজাবে সে। এত বড় সাহস নুসরাত নাসিরের সাথে ধোকাবাজি! একেও জেলের ভাত খাওয়াবে, কোর্টেলে আপিল করবে পুলিশের নামে, তারপর দুটোকে জেলে ঢুকাবে। নুসরাত নাসিরের সাথে পাঙ্গা এত সহজ না নুসরাতের হাত থেকে রেহাই পাওয়া। সবগুলো জেলে পুড়ে ওদের সব সম্পত্তি হাতে নিবে। সে হা করে শ্বাস মুখে পুড়ে গাল ফুলিয়ে নিল। বড় বড় পা ফেলে যখন সামনে যাওয়ার জন্য অগ্রসর হবে, কানে বাজলো দুটো শব্দ, যা পেছন থেকে আরো তার উদ্দেশ্যে ছুড়ে দিয়েছে। এই নুসরাতের রাগ বাড়াতে ভালো কাজ করলো। সাপের মতো ফনা মেলে হিসিয়ে শুধালো, কি বললেন? আবার বলুন। আরশ নুসরাতের দিকে চেয়ে থেকে গম্ভীর আওয়াজে ঠোঁট নাড়িয়ে থেমে থেমে বলল, ফাক ইউ নুসরাত নাসির। নুসরাত ফুস করে উঠল, দাঁতের মাড়ি চেপে আবারও ঝাঁঝ মিশিয়ে বলে উঠল, সে ইট এগেইন। আরশ সিগারেট ঠোঁটে গুজলো। আরাম করে বসে ঠোঁট নাড়িয়ে আওড়ালো, ফাক ইউ মিস্টার আরশ। নুসরাত রাগে থরথর করে কেঁপে উঠল। হাতের মুঠো শক্ত করে চেপে ধরে নিজের রাগ সামলানোর বৃথা প্রয়াস জারি করলো। দাঁত কেচে আবারও বলে উঠল, সে ইট এগেইন, আই ওয়ান্ট টু হিয়ার ইট। আরশ মৃদু হাসি দিল, যা নুসরাতের রাগের পরিধি বাড়িয়ে দিতে কাজ করলো। শুধালো, ডিড ইউ ফাকিং লাইক ইট দ্যাট মাস নুসরাত নাসির? ইফ ইউ ওয়ান্ট উই ক্যান ডু ইট ফর রিয়েল। বাই দ্য ওয়ে, ফাক ইউ নুসরাত নাসির। নুসরাত শব্দ করে শ্বাস ফেলল। আরশের যদি কোনো অদৃশ্য জিনিস দেখার শক্তি থাকতো তাহলে দেখতে পেত রাগে নুসরাতের মাথার উপর দিয়ে ধোয়া উঠছে টকবক করে। নুসরাত হাতের মুঠ পকেটে পুড়ে নিয়ে বলে উঠল, When baby, I'm desperately waiting for this. Come closer. God promised. আরশ উপহাস করে হাসলো নুসরাতকে। ঠোঁট কুচকে নিজেও সুর বদলে ফেললো। ধারালো ক্লিন শেপ চোয়ালে হাত বুলাতে বুলাতে আওড়ায়। ও রিয়েলি ওয়াইফি? নুসরাত রেগে তেরে মেরে এগিয়ে গেল আরশের দিকে। কেটে থাকা আপেল কাটা ছুরিটা শক্ত করে হাতের তালুতে চেপে ধরলো। শক্ত হাতে সেটা আরশের বুকে বিদ্ধ করার পূর্বে আরশ নুসরাতের হাতটা সৈষ্ঠব পুরুষালী হাতের আয়তনে মুচড়ে পিঠে চেপে ধরলো। কণ্ঠ নিচে নামিয়ে শিশিয়ে কানের লতির কাছে ঠোঁট চেপে আওড়ায়, মেয়ে মানুষ পিটানো আমি দুই চোখে ঘৃণা করি, কিন্তু সেটা যদি তুই হোস তাহলে অন্য ব্যাপার। নুসরাত ঘাড় বাঁকিয়ে নিয়ে বলে উঠল, ও পেটানো তো গর্বের কাজ। আরশ নিজের খসখসে হাতের সাহায্যে নুসরাতকে ঘুরিয়ে কোলে বসিয়ে দিল। তখনও এক হাত আটকে আরশের মুঠের মধ্যে। আরশ গলা নামিয়ে বলল, বেয়াদব মহিলা, এটাকে বউ পিটানো বলে না, শাসন বলে। কখন বউকে কি দিতে হয় তা সৈয়দ আরশ হেলাল খুব ভালো করেই জানে। আর তোকে এই মুহূর্তে কয়েক ঘা দেওয়া জরুরি, তা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি।
আরুষ নুসরাতকে ওভাবে চেপে ধরে রাখলো। ধীরে ধীরে মেয়েটাকে শান্ত হয়ে যেতে সামান্য বিরক্ত হলো। কানের কাছে ঠোঁট এগিয়ে নিয়ে মৃদু স্বরে বলে উঠল, নুসরাত নাসির। Fuck you. নুসরাত চ্যাত করে উঠল না, নীরবে বসে রইল, কিন্তু ভেতরে ভেতরে রাগের পারও ছুঁয়ে ফেলছে আকাশ বরাবর। তিক্ত শ্বাস ফেলল সে। আরুষের কথায় শব্দ করে হেসে ফেলে উত্তর দিল। নুসরাতের কথা শেষ হওয়ার আগে সে গিয়ে ছিটকে পড়ল। শক্ত মেঝেতে পড়তে কবজার হাড্ডিতে ব্যথা লেগে তো অসাড় হয়ে উঠল। এক হাতের সাহায্যে অন্য হাত চেপে উঠে বসতে আরুষ চিৎকার করে উঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।